Hello everybody, welcome to everyone. Today in my class, good afternoon to all. আমরা গত ক্লাসে আমাদের প্রথম ক্লাস ছিল, আমরা শুরু করেছিলাম জেনারেল মেডিসিন। জেনারেল মেডিসিনে আমরা কি কি পড়ব এবং বেসিক মেডিসিন, এগুলো প্রাইমারিলি কিছু বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করতেছিলাম যে হোয়াট ইজ মেডিসিন, মেডিসিন টার্মটা কি কি অর্থে ইউজ হয়। আমরা বলেছিলাম যে মেডিসিন এটা একটা আর্ট অফ সায়েন্স। এটা ইউজ হয় তোমার ডিফারেন্ট মিনিংসে, এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। একটা হতে পারে তোমার প্রফেশনাল ক্ষেত্রে, যেমন ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন বা এমডি ডক্টর অফ মেডিসিন, এটা আমাদের প্রফেশনাল ক্ষেত্রে। বা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের মেডিসিন সাবজেক্ট, যেমন জেনারেল মেডিসিন, লার্জেনুয়াল মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, অথবা তোমার ড্রাগ, যেটা মানুষের চিকিৎসার জন্য ইউজ হয়। বিভিন্ন টার্মে এটা মেডিসিন টার্মটা ইউজ হতে পারে। এবং আমরা আলোচনা করেছিলাম এছাড়াও তোমার মেডিসিন বলতে আমরা জেনারেলি আমরা কি বুঝি, যেটা আমরা বলেছিলাম ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ biological science which deals with diagnosis, treatment, prevention and control of diseases of animals. এবং আমরা আলোচনা করেছিলাম যে ক্লিনিক্যাল মেডিসিন অন দ্য বেসিস অফ প্র্যাকটিস, মেডিসিনের ক্লাসিফিকেশন, মেডিসিন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন অন দ্য বেসিস অফ প্র্যাকটিস। ক্লিনিক্যাল মেডিসিনটা কি? যেটা ডিজিজ হবে এবং ডিজিজ হওয়ার পর চিকিৎসা করা হবে, এটা হলো তোমার ক্লিনিক্যাল মেডিসিন। আর প্রিভেন্টিভ মেডিসিন হলো এটা তোমার ডিজিজ হওয়ার আগেই এটার রোগ যাতে না হতে পারে এর জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া, এটা হলো প্রিভেন্টিভ মেডিসিন। আর একটা জিনিস মনে রাখবো, গত ক্লাসে হয়তো এটা মনে নাই তোমাদের বলতে, যে ক্লিনিক্যাল মেডিসিন অলওয়েজ ইট শুড বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ ইন্ডিভিজুয়াল এনিমেলস, মানে আলাদাভাবে একটা এনিমেলের ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রিভেন্টিভ মেডিসিন অলওয়েজ ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর গ্রুপ অফ এনিমেলস। হ্যাঁ, একটা এরিয়াতে, একটা কমিউনিটিতে, একটা পপুলেশনে, হ্যাঁ, একটা হার্ডে বা একটা গ্রুপ, একটা ফ্লকে। হার্ড তো তোমার এনিমেলের ক্ষেত্রে, ফ্লক বলা হয় তোমার বার্ডের ক্ষেত্রে। যে প্রিভেন্টিভ মেডিসিন অলওয়েজ অ্যাপ্লিকেবল ইন কেস অফ গ্রুপ অফ অ্যানিমেলস বা পপুলেশনে, আর ক্লিনিক্যাল মেডিসিন অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল অ্যানিমেলস। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে ডায়াগনোসিস, ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রগনোসিস অ্যান্ড অবজারভেশন অফ ইন্ডিভিজুয়াল ডিজিজড অ্যানিমেলস। আর প্রিভেন্টিভ মেডিসিন অলওয়েজ ইট শুড বি অ্যাপ্লিকেবল, যে শুড বি এটি ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন পপুলেশন। আর জেনারেল মেডিসিন আমরা বলেছিলাম যে দ্য টার্ম জেনারেল মেডিসিন it implies that it deals with non-specific condition of diseases in different hosts like fever, dehydration, toxemia, septicemia, acidosis, alkalosis, anorexia, pica, different types, যেগুলো রোগ না কিন্তু রোগের কন্ডিশন, যেগুলো অনেক সময় আমরা রোগ বলে থাকি। যেমন জ্বরকে আমরা রোগ বলি, কিন্তু আসলে জ্বর এটা রোগ না, এটা একটা রোগের লক্ষণ। যেমন আমাদের জ্বর হতে পারে বিভিন্ন সিস্টেমিক ডিজিজের জন্য বা বিভিন্ন ইনফেকশাস ডিজিজের জন্য জ্বর হতে পারে, যেমন নিউমোনিয়ার জন্য জ্বর হতে পারে, ডাইজেস্টিভ ডিস্টারবেন্সের জন্য জ্বর হতে পারে, যেমন এন্টারাইটিস এর জন্য জ্বর হতে পারে, বা স্পেসিফিক টাইপ অফ এন্টারাইটিস যেমন সালমোনেলোসিস, কলিবিসিলোসিস, এগুলোর জন্য হতে পারে। বা শরীরে কোনো জায়গায় ইনজুরি হলে এর থেকেও তোমার জ্বর হতে পারে। কিন্তু এটা ফিভার, এটা আসলে এটা একটা কন্ডিশন। তেমনিভাবে তোমার আরো বলেছিলাম যে ফিভারের সাথে তোমার টেম্পারেচারের সাথে আরো দুইটা টার্ম জড়িত, একটা হলো হাইপোথার্মিয়া আর একটা হলো হাইপারথার্মিয়া। হ্যাঁ, গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করি। হাইপো মিনস হলো কম, থার্মিয়া মিনস হলো টেম্পারেচার, মানে টেম্পারেচার কমে গেলে যে সমস্যাটা হবে ওইটাকে বলা হয় হাইপোথার্মিয়া। আর হাইপারথার্মিয়া হলো টেম্পারেচার বৃদ্ধি পেলে কোনো এনিমেলের তার ফিজিওলজিক্যাল যে ডিস্টারবেন্সেস দেখা দেয়, যার জন্য প্যাথোলজিক্যাল ইনসিডেন্ট হয়, তাকে বলা হয় হাইপারথার্মিয়া। হাইপার মিনস হলো হাইপার মানে হলো বেশি, হ্যাঁ, থার্মিয়া মিনস হলো টেম্পারেচার। হাইপারথার্মিয়ার জন্য নরমালি হিট স্ট্রোক হয়, আর হাইপোথার্মিয়ার জন্য নরমালি কোল্ড স্ট্রেস হয় বা কোল্ড শক হয়, যেটা শীতকালে হয়ে থাকে। বা তোমার বর্ষার সময় বা ইয়ের সময় যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তখন তোমার এটা হয়ে থাকে। তবে এটা বেশি হয়ে থাকে শীতকালে বা শীত প্রধান অঞ্চলে, বা বাংলাদেশের যেসব অঞ্চলে তোমার ঠান্ডা বেশি পড়ে, যেমন উত্তরাঞ্চলে, ওইসব অঞ্চলগুলোতে মানুষও যেমন আক্রান্ত হয়, তেমনি পশু পাখিও যদি তোমার প্রপার ম্যানেজমেন্ট যদি তুমি না নাও, তাহলে দেখা যায় যে এনিমেলও তোমার দেখা যায় যে কোল্ড শক হয়ে মারা যায়। ডিহাইড্রেশন তো এটা একটা কন্ডিশন,
শরীরে বিভিন্ন কারণে তোমার পানির স্বল্পতা হতে পারে। ডি মিন্স অ্যাওয়ে, হাইড্রো মিন্স ওয়াটার, যেটা হাইড্রেশন, যে শরীর থেকে পানি চলে যাওয়া। শরীর থেকে পানি চলে যেতে পারে বিভিন্ন কারণে, শরীরে বিভিন্ন রোগ হলে, বা তুমি যদি পানি কম খাও, বা এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি হলে, হেভি সোয়েটিং হয়, হ্যাঁ, বেশি যদি শরীর ঘামায়, তখন দেখা যায় শরীর থেকে পানি, লবণ চলে যায়, যার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ে। টক্সিমিয়া টার্মটা কি এটাও তোমাদের সাথে বলছি। টক্সিন মিন্স হলো যেটা এটা বিষ বা বিষাক্ত পদার্থ, যেটা তোমার যখন ব্লাডে পাওয়া যায় তখন এটাকে আমরা বলি টক্সিমিয়া। তাহলে মিয়া মিন্স হলো ব্লাড। তো টক্সিন হোয়েন ফাউন্ড ইন ব্লাড ইজ কল্ড টক্সিমিয়া। এই টক্সিনটা তৈরি হবে বিভিন্ন ব্যাকটেরিয়াল এজেন্ট থেকে বা বিভিন্ন মাইক্রোবিয়াল এজেন্ট থেকে টক্সিনটা তৈরি হবে, অথবা বিভিন্ন সেল ইনজুরির ফলেও তোমার টক্সিন তৈরি হয়, যার জন্য দেখা যায় যে সিস্টেমিক সার্কুলেশনে, যেটা ব্লাডে টক্সিনের পরিমাণ বেড়ে যায় বা ব্লাডে টক্সিন চলে যায়, চলে গিয়ে একটা কন্ডিশন তৈরি করে, এই কন্ডিশনটাকে বলা হয় টক্সিমিয়া। এটা বিভিন্ন ইনফেকশাস ডিজিজে তোমার টক্সিমিয়া হতে পারে, হ্যাঁ, বিভিন্ন সিস্টেমিক কন্ডিশনও টক্সিমিয়া হতে পারে। এই জন্য টক্সিমিয়া এটা একটা কন্ডিশন। সেপ্টিসেমিয়া কি এটাও বলছি তোমাদের, যে এখানে তোমার টক্সিন এবং ব্যাকটেরিয়া যখন বোথ প্রেজেন্ট ইন ব্লাড ইজ কল্ড সেপ্টিসেমিয়া। এগুলো জাস্ট আলোচনা করছি তোমাদের সাথে। এসিরোসিস মিনস হলো তোমার ব্লাডে, শরীরে যদি তোমার এসিরোসিস হয় বিভিন্ন কারণে, এটা হতে পারে তোমার ডায়েটারি ডিস্টারবেন্সের জন্য, যেটা মেটাবলিক এসিরোসিস, অথবা তোমার শরীরে মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য, বা তোমার বিভিন্ন রোগের জন্য এসিডোসিস হতে পারে, যেমন রেসপিরেটরি এসিডোসিস হতে পারে ডিউ টু নিউমোনিয়া। অ্যালকালোসিস তেমনি ভাবে হতে পারে ডায়েটারি ডিস্টারবেন্সের জন্য, অথবা কিডনির সমস্যার জন্য, অথবা শরীরে বিভিন্ন সিস্টেমিক প্রবলেমের জন্য শরীরে অ্যালকালোসিস হয়। অ্যালকালোসিস মানে হলো অ্যালকালাইন আর অ্যাসিড, হ্যাঁ, দুইটা ভিন্ন। হ্যাঁ, একটা বাড়লে আরেকটা কমে যাবে। হ্যাঁ, যেমন অ্যাসিডোসিস বাড়লে শরীরে পিএইচ কমে যাবে, অ্যালকালোসিস বাড়লে পিএইচ বেড়ে যাবে। নরমালি আমাদের যে নিউট্রাল পিএইচ হলো পিএইচ 7 এর উপরে হয়ে গেলে এটা অ্যালকালোসিস, 7 এর নিচে যদি হয় তাহলে এটা আমরা অ্যাসিডোসিস হিসাবে গণ্য করি। নরমালি প্রত্যেকটা অর্গানেরই, প্রত্যেকটা সিস্টেমেরই একটা স্পেসিফিক হোমিওস্ট্যাটিক পিএইচ আছে, হ্যাঁ, যে নরমাল পিএইচ আছে। ওই পিএইচ এ অর্গানিজমটা ভালোভাবে ফাংশন করতে পারে। কিছু কিছু অর্গান আছে এটা তোমার অ্যাসিডিক পিএইচ থাকে, কিছু কিছু অর্গান আছে বা সিস্টেম আছে অ্যালকালাইন পিএইচ এ তোমার ভালো ইয়া থাকে, বা বডির ব্লাডের পিএইচ একরকম, হ্যাঁ, ইউরিনের পিএইচ একরকম। তো প্রত্যেকটা বডির প্রত্যেকটা অর্গান এবং সিস্টেমে নির্দিষ্ট পিএইচ মেনে চলে। কিন্তু এর থেকে যদি পিএইচ এর বাড়া বা এই পিএইচ থেকে যদি হয় তোমার বেড়ে যায়, বা অথবা তোমার যদি অতিরিক্ত পরিমাণে কমে যায়, তখনই তোমার অর্গান ডিসফাংশন হয়ে যায়, অর্গান ঠিকমতো কাজ করে না। অ্যানোরেক্সিয়া মিন্স হলো তোমার যেটা তোমার খাওয়া দাওয়া কমে যাবা, যেটা তোমার খাওয়া দাওয়ার অরুচি হওয়া, বা ইনএপিটেন্স, যেটা তোমার খাওয়া দাওয়ার রুচি থাকবে না। পাইকা মানে হলো আনইউজুয়াল ফিডিং হ্যাবিট, যেটা অ্যানিমেলে যে সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত না, ওই সমস্ত খাবারগুলো অ্যানিমেলে আবল তাবল খাবার খায়। এটা ফিডিং হ্যাবিটটা হলো পাইকা, ডিউ টু মিনারেল ডেফিসিয়েন্সি বা অন্যান্য সিস্টেমিক ডিজিজের জন্য এই পাইকা হয়ে থাকে। তাহলে জেনারেল মেডিসিন বলতে বোঝায় যে এমন কিছু কন্ডিশন, যে কন্ডিশনগুলো বিভিন্ন সিস্টেমিক বা ইনফেকশাস ডিজিজ, এই কন্ডিশনগুলো কমন থাকে, যেটা এটা যেমন এটা কিন্তু বললাম যে নন স্পেসিফিক কন্ডিশন of diseases in different host like fever, hypothermia, dehydration, toxemia, septicemia, alkalosis বা পাইকা। ঠিক। তবে এটার সাথে সাথে জেনারেল মেডিসিন আমরা আরেকটা বিষয় নিয়ে ডিল করে, এটাতে মনে রাখবা যে প্রিন্সিপালস অফ ডায়াগনোসিস ট্রিটমেন্ট, হ্যাঁ, এইটাও তোমার জেনারেল মেডিসিনে ডিল করে। It deals with non-specific condition of disease, তারপর প্রিন্সিপালস অফ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজেস অফ অ্যানিমেলস। এটাও আমরা আরেকটা সংখ্যাতে আমরা পেয়েছি, যেটা আমরা তো জেনারেল মেডিসিনে আমরা নন স্পেসিফিক কন্ডিশন গুলো ডিল করি, এছাড়াও তোমার ইট ডিলস উইথ নন স্পেসিফিক কন্ডিশন প্লাস প্রিন্সিপালস অফ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজেস অফ অ্যানিমেলস, এটাও আমরা বলতে পারি। তাহলে আমরা আজকে একটা ডিজিজ আমরা আলোচনা করি, যেটা প্রথমে এটা সরি ডিজিজ না, ডিজিজের কন্ডিশন, এটা হলো তোমার টক্সিমিয়া। টক্সিমিয়া তোমরা নাম থেকে বুঝতে পারতেছো যে টক্সিন, হোয়েন টক্সিন প্রেজেন্স ইন ব্লাড ইজ কল্ড টক্সিমিয়া। তাহলে শরীরে এটা জেনারেলি আমরা এটা বলি, কিন্তু আমরা যদি সাইন্টিফিক্যালি বা আমাদের মেডিকেল টার্মে যখন আমরা আলোচনা করব, তখন এটাকে একটু তোমার ইলাবোরেটলি এটাকে আলোচনা করতে হবে। যেটা টক্সিমিয়া বলতে বোঝায় যে একটা একটা সিস্টেমিক কন্ডিশন, যখন তোমার এই টক্সিনটা ব্লাডে চলে যায় তখন সারা শরীরে তোমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হয়, হ্যাঁ, এটাকে বলা হয় টক্সিমিয়া। যার ফলে কি হয়, আর এটা যদি তোমার
শরীর যদি তোমার কোপ আপ করতে পারে তাহলে ভালো, আর যদি শরীর কোপ আপ না করতে পারে তখনই শরীরে বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ইনসিডেন্ট দেখা দেয়, তখনই রোগ বালাই দেখা দেয়। আর যদি তোমার দেখা যায় যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেমন শরীরে যে ইমিউন সিস্টেম আছে, যেমন তোমার আমাদের যে ইনেট ইমিউন সেল, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল বা নিউট্রোফিল, এগুলো দেখা যায় যে ফরেন বডি ঢুকলেই তোমার এগুলো দেখা যায় যে ডেস্ট্রয় করে দেয়, হ্যাঁ, এনগালফ করে। যদি দেখা যায় যে এগুলো যদি শরীর থেকে ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে ভালো। আর যদি দেখা যায় যে এত পরিমাণে তোমার মাইক্রোবস থাকে বা মাইক্রোবিয়াল এজেন্ট থাকে যে শরীরে ইমিউন সিস্টেমে এগুলোকে তোমার ডেস্ট্রয় করতে পারে না, শরীর থেকে রিমুভ করতে পারে না, তখনই শরীরে রোগ বালাই দেখা দেয়। এটা সব ক্ষেত্রেই তোমার শরীর সবসময় তোমার বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেম, সব জায়গায় তোমার এরকম সহজাত কিছু ইমিউন সেল থাকে, যেটা আমাদের নাকের ভিতরে, মুখের ভিতরে, হ্যাঁ, সব জায়গায়, যেমন স্কিনে, সব জায়গায়, প্রত্যেকটা বডির অর্গানে, ডাইজেস্টিভ সিস্টেমে, লাঙে, সব জায়গায় তোমার এই এই সহজাত ইমিউন সেল গুলো থাকে, যেগুলো তোমার যখনই মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবিয়াল টক্সিন শরীরে ঢুকবে তখনই ওই শরীরের ওই সহজাত ইমিউন সেল গুলো সাথে সাথে তোমার বডিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। কিভাবে? যখনই ঢুকে তখন ওই মাইক্রো অর্গানিজম বা টক্সিন গুলোকে শরীর এনগালফ করে, হ্যাঁ, ভক্ষণ করে এটাকে তোমার ডাইজেস্ট করে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, অথবা এগুলোকে ছোট ছোট টুকরা করে তার সারফেসে প্রেজেন্টেশন করে। সারফেস প্রেজেন্টেশন করে কার জন্য? বি সেল এবং টি সেলের কাছে। এই বি সেল টি সেল শরীরে স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে, কিন্তু সহজাতভাবে তোমার এই ইমিউন সেলগুলো তোমার শরীরে এমনিই থাকে, যেমন তোমার বিভিন্ন টিস্যুতে তোমার ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল এগুলো থাকে। তাহলে টক্সিমিয়া কি? টক্সিমিয়া ইজ এ ক্লিনিক্যাল স্টেট caused by widespread activation of host defense mechanism to the presence of toxin produced by bacteria and injury to the tissue cells। যে ইউজুয়ালি আমরা তো যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ টক্সিমিয়া, টক্সিন প্রেজেন্স ইন ব্লাড, যদি আমরা বলি যে ল্যাবরেটরি যে আসলে টক্সিমিয়া ঠিক আছে, কিন্তু কখন আমরা এটাকে টক্সিমিয়া বলবো? যখন এটা ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন হবে সারা শরীরে, যখন এটা ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন হবে, তার যার ফলে তোমার সারা কারণ এটা ব্লাডে গেলে সারা শরীরে চলে যাবে। যখনই কোনো কিছু ব্লাডে যায় তার মানে এটা সিস্টেমে চলে যায়, বিভিন্ন সিস্টেমে এটা লোকালাইজড হয়। প্রত্যেকটা জীবাণু বা প্রত্যেকটা টক্সিনেরই তোমার স্পেসিফিক লোকালাইজেশন সাইট থাকে। ওই সাইটগুলোতে তারা দেখা যায় যে ফেসিনেশন থাকে, ওই সাইটগুলোতে দেখা যায় যে রিসেপ্টর থাকে, যার জন্য দেখা যায় ওই সাইটগুলোকে ধ্বংস করে। ওই সাইটগুলোতে গ্রো করে, মাল্টিপ্লিকেশন করে ব্যাকটেরিয়া অথবা তোমার টক্সিন গিয়ে তোমার জমা হয়, যার জন্য তোমার অর্গান ডিসফাংশন হয় বা তোমার অর্গান ফেইলিওর হয়। তাহলে এটা ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন যখনই হবে, এটা বিভিন্ন সিস্টেমে যেতে পারে বা বিভিন্ন অর্গানে যেতে পারে, গেলে তোমার ওই জায়গার যে সহজাত ইমিউন সেল গুলো আছে ওইটা তোমার যেটা বলছে যে ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন অফ হোস্ট ডিফেন্স মেকানিজম যে ওয়াইড, যে আমাদের সহজাত ইমিউন সেল গুলো আছে এটি অ্যাক্টিভেশন হয়। হুম কারণ শরীরে যদি টক্সিন না ঢুকে তাহলে তো তোমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হবে না। অ্যাক্টিভেশন তখনই হবে যদি তোমার শরীরে কোনো ফরেন অবজেক্ট ঢুকে, তখনই শরীরের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হবে। আদারওয়াইজ তো তোমার ইমিউন সিস্টেম ঘুমন্ত অবস্থায় থাকবে। তার মানে মনে করো না যে তোমার শরীর ইমিউন সিস্টেম সবসময় ঘুমিয়ে থাকে যদি রোগ না হয়, এটা মনে করলে হবে না, কারণ শরীরে সবসময় বিভিন্ন রোগ জীবাণু ঢুকতেই আছে। কারণ আমাদের যে পরিবেশ, যে এনভায়রনমেন্টে আমরা ওন করি, যে পরিবেশে আমরা থাকি, দেখা যায় যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, বিভিন্ন ধরনের জীবাণুর সাথে আমাদের বসবাস করতে হয়। এই জন্য দেখা যায় যে জীবাণু যখনই শরীরে ঢুকে, শরীর যদি এগুলোকে তোমার প্রোটেকশন দিতে পারে, এগুলোকে ধ্বংস করে ফেলতে পারে, তখন তোমার শরীর সেফ। আর যদি তোমার এগুলোকে ধ্বংস না করতে পারে শরীর, তখন দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে, কোনো অর্গান ডিসফাংশন হয়ে যায়। এই জন্য বলছে যে এটা ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন অফ হোস্ট ডিফেন্স মেকানিজম ডিউ টু প্রেজেন্স অফ টক্সিন। কারণ টক্সিনের উপস্থিতিতে তখন দেখা যায় যে এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এর বিরুদ্ধে তোমার দেখা যায় যে ইমিউন ইনেট ডিফেন্স তৈরি হয়, পরবর্তীতে স্পেসিফিক ইমিউনিটি তৈরি হয়, যেমন অ্যান্টিবডি বা সেল মেডিয়েটেড ইমিউনিটি, এগুলো তৈরি হয়। এটা তৈরি হয় কিভাবে? প্রডিউসড বাই ব্যাকটেরিয়া অথবা আদার মাইক্রোবিয়াল অর্গানিজম অথবা ইনজুরি টু টিস্যু সেলস। টিস্যু সেল ড্যামেজ হয়ে গেলে টিস্যু সেল থেকে তোমার এটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে, ড্যামেজ টিস্যু সেল, যেটা তোমার টক্সিন তৈরি করে, যেটা শরীরে তোমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন করে। তাহলে টক্সিমিয়া এটা হলো এটা একটা সিস্টেমিক কন্ডিশন, যেটা তোমার ওয়াইড স্প্রেড অ্যাক্টিভেশন হয়, ওয়াইড স্প্রেড হোস্ট ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেশন করে ডিউ টু প্রেজেন্স অফ টক্সিন, আর এটা প্রডিউস হয় বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল এজেন্ট, স্পেশালি ব্যাকটেরিয়া এন্ড ইনজুরি টু টিস্যু সেলস।
Theoretically, a diagnosis of toxemia can be made if only the toxin is demonstrable in the bloodstream. Theoretically আমরা কখন টক্সিমিয়া আমরা বলবো, থিওরিটিক্যালি যখন টক্সিন ব্লাডে থাকে তখনই আমরা এটাকে টক্সিমিয়া বলবো, কিন্তু তুমি তো প্র্যাকটিক্যালি এটা তুমি কিভাবে ডায়াগনোসিস করবে? প্র্যাকটিক্যালি এই টক্সিমিয়াটা আসলে দেখা যায় বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টক্সিমিক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা দেয়। কিন্তু থিওরিটিক্যালি তো কখন আমরা টক্সিমিয়া বলবো? যখন টক্সিন প্রেজেন্স ইন ব্লাড, বাট প্র্যাকটিক্যালি ইট উইল বি demonstrable when you will see the different types of clinical manifestation will visible. That case it will be practically demonstrable. প্র্যাকটিক্যালি তুমি তখনই এটা ডেমনস্ট্রেশন হবে যখন তোমার বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সাইন সিমটম দেখা যাবে, তখনই তুমি বুঝতে পারবা যে না টক্সিমিয়া হয়েছে বা বিভিন্ন রোগ হয়েছে যার জন্য শরীরে বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখা যাচ্ছে। But practically toxemia is often diagnosed when syndrome is present. হ্যাঁ, যখন সিমটম বা সিনড্রোম প্রেজেন্ট হয়, এখানে সিনড্রোম এই জন্যই বলছে কারণ টক্সিমিয়া হলে তোমার দেখা যায় যে অনেক সময় মাল্টিপল সিমটম দেখা দেয়, তখন এটাকে আমরা সিমটম না বলে যে কালেকশন অফ সিমটম ইজ কল্ড সিনড্রোম। যেমন তোমরা সিনড্রোম জানো যে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, হ্যাঁ এইডস হলে যে মাল্টিপল সিমটম দেখা দেয়, যে জ্বর, মাথা ব্যথা, বমি হওয়া, বমি না জ্বর, মাথা ব্যথা বা অনেকদিন ধরে ডায়রিয়া হওয়া বা বিভিন্ন মাল্টি অর্গান ফেইলিওর হয়। এই জন্য এই ক্ষেত্রে আমরা এটাকে সিমটম না বলে এটাকে আমরা বলি সিনড্রোম। প্লিজ মিউট করে রাখো। তাহলে আমরা টক্সিমিয়া আমরা তখনই বলবো যখন মাল্টিপল সিমটম ডেমনস্ট্রেবল, মিউট হও। তখনই তোমার এটাকে আমরা সিনড্রোম বলি। যখন মাল্টিপল সিমটম দেখা যাবে তখনই এটাকে সিনড্রোম বলি, আর যখন ইন্ডিভিজুয়াল সাইন দেখা যাবে তখন এটাকে আমরা সিমটম বলি, আর যখন মাল্টিপল সিমটম দেখা দেবে তখন এটাকে আমরা বলি সিনড্রোম। What are the abnormalities will be visible following toxemia? যে তুমি টক্সিমিয়ার ফলে কি কি abnormalities ইউজুয়ালি দেখা যাবে? যেটা দেখা যাবে যে মার্ক abnormalities in cardiopulmonary system, যে হার্টে এবং লাংয়ে ফাংশন তোমার দেখা যায় যে লস হয়, যেমন তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, লাং ফাংশন দেখা যায় ডিসনিয়া হয়, হ্যাঁ, হার্ট লাং কলাপস হয়, হার্ট কলাপস হয়, হ্যাঁ, এগুলো হলো মার্ক abnormalities। যে শরীরে যদি তোমার টক্সিমিক ম্যানিফেস্টেশন হয় তখন দেখা যায় যে এই ধরনের ম্যানিফেস্টেশন গুলো দেখা যায় যে শ্বাসকষ্টের সমস্যা বা ব্লাড সার্কুলেশনের সমস্যা। এই জন্য বলছে যে মার্কড অ্যাবনর্মালিটিস ইন কার্ডিওপালমোনারি ফাংশন। কার্ডিওপালমোনারি ডিসফাংশন গুলো কি কি? যেমন তোমার লাং কলাপস, হার্ট কলাপস হয়ে যাওয়া। অ্যাবনর্মালিটিস ইন ব্লাড সেলুলার এলিমেন্টস লিডিং টু কোয়াগুলোপ্যাথিস, যে অনেক সময় দেখা যায় যে এই টক্সিন কি করে ব্লাড সেলুলার এলিমেন্টস গুলো তোমরা জানো যে আমাদের কমন ব্লাড সেলুলার এলিমেন্টস গুলো কি? ইরাথ্রোসাইট, লিউকোসাইট, তারপর হলো তোমার যেটা আমরা বলি ইয়ে আর কি প্লাটিলেটস, হ্যাঁ, ইরাথ্রোসাইট, লিউকোসাইট, যেটা ইরাথ্রোসাইট লুইটারোক্টনিকা, থ্রম্বোসাইট আর কি, হ্যাঁ, এটার আরেক নাম হলো আর কি তোমার থ্রম্বোসাইট বা প্লাটিলেটস। তাহলে তোমার শরীরে যখন তোমার প্লাটিলেটস বা থ্রম্বোসাইটের পরিমাণ কমে যায় তখন দেখা যায় যে এই কোয়াগুলোপ্যাথি হয়। কোয়াগুলোপ্যাথিটা কি? এটা হলো তোমার কোয়াগুলেশন হওয়ার জন্য বা রক্ত জমাট বাঁধার জন্য আমাদের যে ব্লাড সেলটা দায়ী, এটা হলো তোমার যেটা অনুচক্রিকা বা প্লাটিলেটস বা থ্রম্বোসাইট। ওইটা যদি শরীরে কমে যায় তখন দেখা যায় যে কোনো জায়গায় যখন কেটে যায় তখন অনবরত ব্লিডিং হতে থাকে। যে কিছু কিছু টক্সিমিয়ার ক্ষেত্রে বা টক্সিন কন্ডিশনে দেখা যায় যে যে প্লাটিলেটসটা পরিমাণ কমে যায় বা প্লাটিলেটসটা ঠিকমতো কাজ করতে পারে না, ডিসফাংশন হয়, তখন দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় এরকম যদি কোনো জায়গায় কেটে যায় তখন দেখা যায় যে এই শরীর থেকে রক্তক্ষরণ হয়, অথবা দেখা যায় যে মিউকাস মেমব্রেনের নিচে বডির যে ভিজিবল মিউকাস মেমব্রেন গুলো আছে এর নিচে ব্লাড জমে থাকে, ব্লাডের ছোপ ছোপ রক্ত জমা থাকে, জমাট বাঁধা থাকে, যেমন বাক্কাল কেভিটি বা অ্যানাল মিউকোসা, ভ্যাজাইনাল মিউকোসা, এগুলোর যে মিউকাস মেমব্রেনের নিচে রক্ত জমাট বাঁধে, এরকম তোমার বিভিন্ন ধরনের ডিসফাংশন দেখা দেয়। এই জন্য বলছে যে abnormalities in blood cellular elements leading to coagulopathies। coagulopathies মানে কোয়াগুলেশনের রোগ, পেথিস মানে হলো যখন কোনো জায়গা কোনো অর্গানের সাথে যখন পেথিস লেখা থাকে, পেথিস সাফিক্স হিসাবে তোমার যখন পেথিস থাকে, প্যাথোস মানে হলো রোগ, প্যাথোলজি, হ্যাঁ, রোগ। তো কোয়াগুলোপ্যাথিস মানে কোয়াগুলেশনের রোগ। কোয়াগুলেশনের রোগ বলতে মানে এটা তোমার দেখা যায় যে ব্লিডিং টেন্ডেন্সি থাকে, ইনক্রিজ ক্লটিং টাইম, ইনক্রিজ ব্লিডিং টাইম, এগুলো বেড়ে যায়। বেড়ে গেলে তোমার দেখা যায় যে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, শরীরে রক্তের পরিমাণ কমে যায়, যার জন্য দেখা যায় যে অনেক সময়
যে শরীরে ফ্লুইডের পরিমাণ কমে যায়, রক্ত আলটিমেটলি কমে গেলে তখন দেখা যায় যে অ্যানিমেল শক করে মারা যায় ডিউ টু হাইপোভলিমিক শক। হ্যাঁ, শরীর থেকে যখন প্রচুর রক্তক্ষরণ হয়, বিভিন্ন কারণে শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে, ইনজুরি হলে বা কেটে গেলে বা বিভিন্ন রোগ হলে, যখনই শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ওটা যদি তুমি চেক না দাও তখন পরবর্তীতে দেখা যায় যে অ্যানিমেল বা মানুষ শক করে মারা যায়। যে হঠাৎ করে যদি প্রচুর রক্তক্ষরণ হয়। তো এরকম তোমার টক্সিমিয়ার ফলে দেখা যায় যে এরকম কোয়াগুলোপ্যাথিস হতে পারে, যেমন প্লাটিলেটস বা থ্রম্বোসাইটের পরিমাণ কমে যায়, অথবা এগুলো ডিসফাংশন হয়, এগুলোর যে যার যে সেলের যে কাজ ওটা ঠিকমতো করতে পারে না। হুম তো প্রত্যেকটা ব্লাড সেলেরই তোমার বিভিন্ন ধরনের তোমার ফাংশন থাকে, যেমন আরবিসি, এটা তোমার সেলে তোমার হিমোগ্লোবিন ক্যারি করে, অক্সিজেন ক্যারি করে, শরীরের সেলে মেটাবলিজম বাড়ায় দেয়। লিউকোসাইট, এটা আমরা জেনারেলি লিউকোসাইটেরও তোমার ভ্যারাইটিস রকমের সেল আছে, গ্রানুলোসাইট, এগ্রানুলোসাইট, ব্যাসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, এগুলো হলো গ্রানুলোসাইট। এগ্রানুলোসাইট হলো তোমার লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে তোমার এগুলো হলো তোমার শরীরে ডিফেন্সিভ ফাংশন দেয়, শরীরে তোমার পেট্রোলিং করে এবং তোমার শরীরে রোগ জীবাণু ঢুকলে তোমার শরীরকে তোমার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। তাহলে এগুলো তোমার বিভিন্ন সমস্যা হতে পারে। চেঞ্জেস ইন ভাস্কুলার ইন্টিগ্রিটি, ভেসেলের ইন্টিগ্রিটি লস হয়, তার মানে তোমার ব্লাড ভেসেলের ইন্টিগ্রিটি লস হলে তখন ভেসেল থেকে রক্ত চুয়াই চুয়াই পড়ে। এটা আমরা কিভাবে দেখি, তখন তোমার দেখে যে মিউকাস মেমব্রেন নিচে রক্ত জমাট বাইধা দেয়। নর্মালি এই টক্সিনের ফলে, যে টক্সিমিয়া যখন ব্লাডে হয় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভেসেলের ওয়ালের যে এন্ডোথেলিয়াল সেলের যে জাংশন, তোমরা জানো যে ব্লাড ভেসেলের যে লাইনিং এর যে সেলগুলো, এগুলো এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেলের জাংশন গুলো তোমার লস হয়। লস হলে ওইখানে ফাঁকা সৃষ্টি হয়, এই ফাঁকা দিয়ে তোমার দেখা যায় যে ব্লাড উজিং হয়, উজ আউট হয়, উজ আউট হয়, এটা তোমার টিস্যুতে এসে জমা হয়। তখন তোমার দেখা যায় যে সেলের নিচে, স্কিনের নিচে বা মিউকাস মেমব্রেনের নিচে রক্ত জমাট বাঁধে এবং তোমার দেখা যায় শরীর থেকে ব্লাড লস হয়। এটা বলছে যে চেঞ্জেস ইন ভাস্কুলার ইন্টিগ্রিটি। অথবা দেখা যায় যে ভেসেলের ইন্টিগ্রিটি যদি লস হয় তখন দেখা যায় যে যেমন আরেকটা হতে পারে, নট অনলি ব্লাড, দেখা যায় যে শরীরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেমন তোমার অ্যালার্জিক কন্ডিশনে দেখা যায় যে ভেসেলের ইন্টিগ্রিটি লস হয়, ভ্যাসোডাইলেশন হয়, যার জন্য দেখা যায় যে ফ্লুইড উজ আউট হয়, সেলের নিচে ইয়ার নিচে টিস্যুতে এসে জমা হয়, যেমন সাবকিউটিনিয়াস সয়েলিং হয়। এই জন্য দেখবা যে অ্যালার্জি হলে বা হাইপার সেন্সিটিভিটি হলে শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ হয় এবং তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, দেখবা যে চাকা চাকা হয়ে যায়। হ্যাঁ, কিউটিনিয়াস হুইল, যে চাকা চাকা এরকম তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয় বিভিন্ন টিস্যুতে। এর জন্য এটা হয় তোমার ডিউ টু ভাস্কুলার ডিজেনারেশন বা ভেসেল লস অফ ভাস্কুলার ইন্টিগ্রিটি। বা এটা অ্যালার্জির ক্ষেত্রে হতে পারে তোমার যেটা তোমার মাসেল ডিগ্রানুলেশন, যেটা তোমার ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যায়, যার জন্য দেখা যায় যে মাসেল ডিগ্রানুলেশন হয়, যার জন্য ফেরিতে তোমার ভেসেল গুলো ডাইলেটেশন হয়ে যায়, বেশি ডাইলেটেশন হলে তখন তোমার দেখা যায় যে ওয়াটার পুলিং হয়, ওয়াটার পুলিং হয়ে বেশি ব্লাড সার্কুলেশনে চলে আসে, তখন ভেসেল আস্তে আস্তে ফেটে ভেসেল থেকে তোমার ফ্লুইডটা এসে টিস্যুতে এসে জমা হয়, তখনই আমরা এরকম চাকা চাকা দেখতে পাই। তাহলে চেঞ্জেস অফ ভাস্কুলার ইন্টিগ্রিটি, ডিক্রিজ অর্গান ব্লাড ফ্লো অ্যান্ড মেটাবলিজম লিডস টু রেনাল অ্যান্ড হার্ট ফেলার, যে তোমার বলছে যে কার্ডিয়াক অ্যারেস্ট বা লাং যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। কার্ডিয়াক অ্যারেস্ট হলে তখন দেখা যায় যে আমরা জানি যে পার ইউনিট আমাদের হার্ট যে পাম্প করে, হার্ট পাম্প করলে যে এটা প্রতি বারে তোমার 1 মিনিটে কয়বার তোমার হার্ট পাম্প করে, তার উপর ভিত্তি করে আমরা পেরিফেরিতে আমরা পালস বিট নিয়ে থাকি। পেরিফেরিতে যে হার্ট তোমার যতবার তোমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় ততবার দেখা যায় যে ওই কন্ট্রাকশনের সাথে সাথে যে রক্তটা তোমার যায়, রক্তটা গিয়ে তোমার পেরিফেরাল ওয়ালে ব্লাড ভেসেলে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খেলে তখন আমরা ওইখান থেকে আমরা পালস বিট নেই। যেমন গরুর ক্ষেত্রে আমরা পালস বিট নিয়ে থাকি আমরা মিডল কোক্সিজিয়াল আর্টারি থেকে, মানুষের ক্ষেত্রে রেডিয়াল আর্টারি থেকে। এগুলো ভাবে বিভিন্নভাবে নিতে, কুকুরের ক্ষেত্রে আবার ফিমোরাল আর্টারি থেকে, ডগকেটের ক্ষেত্রেও ফিমোরাল আর্টারি থেকে আমরা নিয়ে থাকি, বা হর্সের ক্ষেত্রে তোমার এক্সটার্নাল মেক্সিলারি আর্টারি বা ফেসিয়াল আর্টারি, এগুলো থেকে আমরা নিয়ে থাকি। তাহলে তোমার কোনো কারণে যদি ব্লাড ফ্লো যদি হ্যাম্পার হয়, হার্ট যদি ঠিকমতো পাম্প না করে, তাহলে তো তোমার ফেরিতে রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে।
বা ফেরিফেরিতে রক্ত কম যাবে। ফেরিফেরিতে রক্ত কম গেলে মানে হলো টিস্যুতে তোমার অক্সিজেন সাপ্লাই কমে যাবে, কারণ রক্ত কম সাপ্লাই হওয়া মানে হলো অক্সিজেনেটেড ব্লাড কম সাপ্লাই হয়, তাহলে তোমার টিস্যুতে মেটাবলিজম কমে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। এবং তোমার দেখা যায় যে মানুষ এটা ইয়ে হয়ে তোমার মারা যায়, শক করে মারা যায়। তাহলে তোমার ডিক্রিজ অর্গান ব্লাড ফ্লো এন্ড মেটাবলিজম লিডস টু হার্ট এন্ড রেনাল ফেলিওর। যেটা তোমার অর্গানে যদি তোমার ব্লাড ফ্লো কমে যায়, আলটিমেটলি তোমার দেখা যায় যে হার্ট ফেলিওর হয়, রেনাল ফেলিওর হয়। কারণ তোমার হার্ট থেকে যদি তোমার ব্লাড পাম্প না করে, তাহলে তো কিডনিতেও তোমার ব্লাড সাপ্লাই কম যাবে। কিডনিতে ব্লাড সাপ্লাই কম হলে আলটিমেটলি তোমার দেখা যায় যে তোমার ওইখানে প্রস্রাবও কম হবে। হ্যাঁ, তোমার ইউরিনেশন বন্ধ হয়ে যাবে, এনিউরিয়েশন হবে। আবার দেখা যায় যে হার্ট যদি তোমার ফেরিফেরিতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে পুরা শরীর তোমার অবশ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, তখন দেখা যায় যে মানুষ মারা যাবে। এই জন্য বলছে যে decrease organ blood flow and metabolism leads to heart and renal failure এবং তোমার animal will die due to অ্যানিমিক অ্যানোক্সিয়া। অ্যানিমিক অ্যানোক্সিয়া বলা হয় বা হাইপোভলিমিক অ্যানোক্সিয়া, যে ফেরিফেরিতে তোমার ব্লাড সার্কুলেশন কম যাবে, তখন দেখা যায় যে অ্যানারোবিক অক্সিডেশন হয়। অ্যানারোবিক কারণ তো অক্সিজেনেটেড ব্লাড কম গেলে তখন অ্যানারোবিক অক্সিডেশন হয়। অ্যানারোবিক অক্সিডেশন হলে তখন তখন অ্যাসিডিক কন্ডিশন সৃষ্টি হয়। আর অ্যাসিডিক কন্ডিশনে তোমার সেল বাঁচতে পারে না, সেল মারা যায়। তখন দেখা যায় যে মানুষ মারা যেতে পারে বা কোনো অর্গান তোমার ডিসফাংশন হয়ে যায়। মেজর চেঞ্জেস ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন স্পেশালি মোটিলিটি, যে ট্র্যাক্টের মোটিলিটি চেঞ্জ হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টক্সিনের ক্ষেত্রে গাটের মোটিলিটি বেড়ে যায়, আবার কিছু কিছু টক্সিনের ক্ষেত্রে গাটের মোটিলিটি কমে যায়। গাটের মোটিলিটি যদি বেড়ে যায়, ফ্যাট যদি মুচড়ানি দেয়, তাহলে তোমার লুজ মোশন হবে। হ্যাঁ, যেমন তোমার রুমিনাল মোটিলিটি, আমাদের রুমিনেন্টে তোমার আমরা 2 মিনিটে নর্মালি 3 বার পাই, 2 মিনিটে নর্মালি 3 বার পাই। এখন যদি তোমার 2 মিনিটে যদি তোমার দেখা যায় 6-7 বার পাওয়া যায় যদি রুমিনাল মোটিলিটি, এটা তোমার টেকনিক আছে কিভাবে রুমিনাল মোটিলিটি নির্ণয় করা যায়। এটা তোমার লেফট সাইডের যে প্যারালাম্বার ফোসা আছে, ওইখানে তোমার হাত দিয়ে তো আমরা এটা বুঝতে পারি। এগুলো তোমাদের জেনারেল মেডিসিনে প্র্যাকটিক্যালে তোমরা এখানে কিছু টেস্ট আছে, এগুলো আমরা যদি পরবর্তীতে ক্লাস খুলে আমরা দেখাবো তোমাদের এই টেস্টগুলো। তাহলে তোমার এই গাটের মোটিলিটি যদি নরমালি থেকে যদি বেশি হয়, তখন দেখা যায় যে ডায়রিয়া দেখা দেয়। আবার দেখা যায় যে যেখানে তোমার 2 মিনিটে 3টা পাওয়া যাওয়ার কথা, দেখা যায় 2 মিনিটে একটাও পাওয়া যায় না, বা একটা পাওয়া যায়। এক্ষেত্রে বুঝবা যে কনস্টিপেশন, মানে গাটের মোটিলিটি কম, তার মানে হচ্ছে তোমার কনস্টিপেটেড। আর যদি গাটের মোটিলিটি যদি তোমার 3টা থেকে বেশি হয়ে যায়, যেমন 6টা 7টা বা 5-6টা হয়ে যায়, তার মানে গাটের এক্ষেত্রে লুজ মোশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য বলছে যে চেঞ্জেস ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন স্পেশালি মোটিলিটি, when motility will increase, in that case animal will be diarrheic, but in the when motility decrease, in that case animal will be suffer from তোমার কনস্টিপেশন। এটা হতে পারে তোমার ডায়েটের থেকে হতে পারে, বাট বিভিন্ন টক্সিন থেকে হতে পারে, বিভিন্ন ডিজিজ রোগের থেকে হতে পারে, বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকেও হতে পারে কনস্টিপেশন, বিভিন্ন কারণে হতে পারে। যেমন তোমার এখানে তোমার কিছু কিছু মেটা ফিড টক্সিনের ক্ষেত্রে বা তোমার দেখা যায় যে মোটিলিটি তোমার ইনিশিয়াল স্টেজে কম থাকে, পরবর্তীতে বেড়ে যায়। যেমন রুমিনাল অ্যাসিডোসিস। রুমিনাল অ্যাসিডোসিস এটাও এক ধরনের মেটাবলিক টক্সিন, যার মেটাবলিজমে হ্যাম্পার হওয়ার জন্য মেটাবলিক টক্সিক তৈরি হয়। যে বেশি পরিমাণে ধান খাওয়াই ফেললে, বেশি পরিমাণে ভাত খাওয়াইলে, বেশি পরিমাণে জাউ খাওয়াইলে, তখন দেখা যায় যে পেটে তোমার দেখা যায় যে, এটা গত ক্লাসে বলছিলাম যে যে পরিমাণে ভোলাটাইল অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তৈরি হওয়ার কথা, এর থেকে বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড শরীরে অ্যাসিড তৈরি করে বা রুমিনে অ্যাসিড তৈরি করে, এটাকে বলে রুমিনাল অ্যাসিডোসিস। রুমিনাল অ্যাসিডোসিস যদি বেশি হয়ে যায়, তখন দেখা যায় গাটের মোটিলিটি কমে যায়, গাট দেখা যায় যে পেটে গ্যাস হয়। হ্যাঁ, গাটের মোটিলিটি কমে যায়, এনিম্যাল খাবার দাবার বন্ধ করে হয়ে যায়। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে শেষের দিকে আবার দেখা যায় যে পুরো লুজ মোশন হয়ে যায়, কিন্তু ইনিশিয়াল স্টেজে তোমার মোটিলিটি কম থাকে। দেন এটা তোমার আমরা উদাহরণ দিতে পারি যে মেটাবলিক টক্সিনের ক্ষেত্রে, মেটাবলিক টক্সিনের ক্ষেত্রে স্পেশালি রুমিনাল অ্যাসিডোসিস, in case of initial case motility will be decreased, but in case at the later stage motility will be increase. Yeah, initial stage motility will be decreased, and at the later stage motility will be increased. motility বাড়লে ডায়রিয়া হবে, motility কমলে তোমার পায়খানা কমে যাবে, পেটে গ্যাস ফর্ম করবে, খাওয়া দাওয়া করবে না। হ্যাঁ, এগুলো হবে। যদিও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তোমার ডায়রিয়া হলেও, হ্যাঁ হতে পারে। ডিক্রিজ পারফিউশন অফ পেরিফেরাল টিস্যু লিডিং টু শক,
ডিক্রিজ পারফিউশন মানে হলো তোমার পেরিফেরিতে যদি ব্লাড সার্কুলেশন কম হয়, এটাকে বলছে যে পারফিউশন, যেটা রক্তনালীর মাধ্যমে রক্তটা যদি তোমার এটা পরবর্তীতে ছোট ছোট ক্যাপিলারির মাধ্যমে এগুলো সেলে যায়, টিস্যুতে যায়। কোনো কারণে যদি সেল এবং টিস্যুতে যদি তোমার অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই না হয়, তখন এটাকে বলছে ডিক্রিজ পারফিউশন অফ পেরিফেরাল টিস্যু লিডিং টু শক। তখন তোমার সেলে মেটাবলিজম হয় না, শরীর দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তখন অ্যানারোবিক অক্সিডেশন হয়। অ্যানারোবিক অক্সিডেশন হয়ে সেল মারা যায়, একটু আগেই বলছি। তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যানিমেল যে হাইপোভলিমিক শক হয়ে অ্যানিমেল মারা যেতে পারে। ডিক্রিজ পারফিউশন অফ পেরিফেরাল টিস্যু লিডিং টু শক, এটা কি জন্য হয়? পারফিউশন মানে হলো রক্ত দ্বারা পরিপূর্ণ হওয়া। যে পেরিফেরি যদি রক্ত দ্বারা পরিপূর্ণ হয়, তার মানে হলো পেরিফেরাল যে আমাদের যে টিস্যু আছে বা সেল আছে শরীরে, যদি তোমার ভালোভাবে যদি ব্লাড সার্কুলেশন না হয়, তখনই আমরা বলি যে এটা ডিক্রিজ পারফিউশন অফ পেরিফেরাল টিস্যু লিডিং টু শক, স্পেশালি হাইপোভলিমিক শক। ইন দ্যাট কেস অ্যানিমেল উইল ডাই ডিউ টু তোমার হাইপোভলিমি কন্ডিশন, যেটা হতে পারে তোমার ফ্লুইড ভলিউম এবং তোমার ব্লাড ভলিউম, অ্যাবসলিউট টোটাল ফ্লুইড এবং তোমার ব্লাড ভলিউম যদি পেরিফেরিতে যদি কমে যায়, তখন যে শক হয় এটাকে বলা হয় হাইপোভলিমিক শক, এবং অ্যানিমেল মারা যায় ডিউ টু অ্যানারোবিক অক্সিডেশন। এক্ষেত্রে অবশ্যই তোমার সাথে সাথে ইন্টেন্সিভ এবং যে কমপ্লেক্স থেরাপি, যেই ক্ষেত্রে যে কন্ডিশন ওইটা দিতে হবে। হ্যাঁ, ওই রিলেটেড ইয়ে দিতে হবে। যেমন শরীরে যদি তোমার ব্লাড চলে যায় বা রক্ত কমে যায়, এক্ষেত্রে তোমার ব্লাড ট্রান্সফিউশন অথবা আমরা স্যালাইন দিতে পারি। যে ক্ষেত্রে এই জন্য ইন্টেন্সিভ থেরাপি, যে ক্ষেত্রে যেটা প্রয়োজন ওইটা আমরা দিতে পারি। অথচ হার্ট যদি তোমার পাম্প যদি ঠিকমতো না করে, এক্ষেত্রে আমরা হার্ট স্টিমুল্যান্ট ইনজেকশন দিতে পারি, যেমন অ্যাড্রিনালিন, হ্যাঁ, অ্যাট্রোপিন সালফেট। এগুলো আমরা দিলে দেখা যায় যে হার্ট স্টিমুলেশন দেয়। হার্ট স্টিমুলেশন দিলে হার্ট পাম্প করে এবং তোমার আবার ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয়। এই জন্য যে ডিজিজের ক্ষেত্রে বা যে কন্ডিশনের ক্ষেত্রে যেটা প্রয়োজন ওইটাই তোমার চিকিৎসা দিতে হবে। এই জন্য বলছে নিড ফর ইন্টেন্সিভ অ্যান্ড কমপ্লেক্স থেরাপি অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এবং তো অথবা হিস্ট্রি দেখে আমরা ডিসিশন নিব যে কোন ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন। এ হাই কেস অফ ফ্যাটালিটি রেট, এই ক্ষেত্রে অনেক সময় যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, এক্ষেত্রে তোমার মর্টালিটি রেট বেড়ে যায়, মানে মৃত্যুর হার বেড়ে যায়। ফ্যাটালিটি রেট মানে মর্টালিটি রেট, মানে মৃত্যুর হার। ইটায়োলজি, যেটা টক্সিনটা তোমার কি কি ধরনের টক্সিন তৈরি হতে পারে, যেমন তোমার অ্যান্টিজেনিক টক্সিন। অ্যান্টিজেনিক টক্সিনটা স্পেশালি তোমার একজোটক্সিন বা অ্যান্ড্রোটক্সিন অফ ব্যাকটেরিয়া। যেমন একজোটক্সিন প্রডিউস হয় ব্যাকটেরিয়া দ্বারা, যেমন ক্লস্ট্রিডিয়াম স্পেসিস, এসকেরিশিয়া কোলাই। অ্যান্ড্রোটক্সিন প্রডিউস হয় যদি সেল ওয়াল ড্যামেজ হয়ে যায়, তখন অ্যান্ড্রোটক্সিন তৈরি হয়। এক্ষেত্রে তোমার একজোটক্সিনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ড্যামেজ না হয়, ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করে। হুম এটা হতে পারে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স বা এসকেরিশিয়া কোলাই। এসকেরিশিয়া কোলাই দুই ধরনের টক্সিনে তৈরি করে, একজোটক্সিনে তৈরি করে, অ্যান্ড্রোটক্সিনে তৈরি করে। একটা হলো সেল ওয়াল ডিসইন্টিগ্রেশন হয়, সেল ওয়াল ভেঙে এটা তোমার ব্যাকটেরিয়া তোমার টক্সিন তৈরি করে, এটাকে বলে এলপিএস, লাইপোপলিস্যাকারাইড। এলপিএসটা মেনলি তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তৈরি করে। তবে কিছু ক্ষেত্রে তোমার এলপিএসটা মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তৈরি করে, তবে তোমার অ্যান্ড্রোটক্সিন কিছু কিছু ক্ষেত্রে তোমার গ্রাম পজিটিভও তৈরি করে, তবে খুব কম। যেটা তোমার অ্যান্ড্রোটক্সিনটা তৈরি করে মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এলপিএস, লাইপোপলিস্যাকারাইড, মানে লিপিড। যে লাইপোপলিস্যাকারাইড যে সেলওয়াল, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে সেলওয়াল, হ্যাঁ, আহ, যেটা ওইটাই তোমার যে কম্পোনেন্ট দিয়ে গঠিত, এটা হলো লাইপোপলিস্যাকারাইড। এটা যদি ব্লাডে বেড়ে যায় বেশি, তখন হয় অ্যান্ড্রোটক্সিমিয়া। যে একজোটক্সিনের থেকে অ্যান্ড্রোটক্সিমিয়াটা খুব মারাত্মক। অ্যান্ড্রোটক্সিমিয়া হলে তোমার দেখা যায় যে সেপ্টিসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্ড্রোটক্সিমিয়ার ক্ষেত্রে তোমার দুইটাই হয়, যে টক্সিন এবং তোমার ব্যাকটেরিয়া দুইটাই তোমার ব্লাডে পাওয়া যায়। স্পেশালি টক্সিন, অ্যান্ড্রোটক্সিনটা ব্লাডে পাওয়া যায়। যে সেল ওয়ালটা ভেঙে তোমার যে লাইপোপলিস্যাকারাইড এটা তোমার ব্লাডে চলে আসে, তখন তোমার এটা তৈরি হয়, অ্যান্ড্রোটক্সিমিয়া তৈরি হয়। এটা কোন ক্ষেত্রে হয়? যেমন কোলিফর্ম ম্যাস্টাইটিস এবং সেপ্টিসেমিয়া, কোলিফর্ম কোলিবেসিলোসিস। কোলিবেসিলোসিসের ক্ষেত্রেও তোমার সেপ্টিসেমিয়া হয়, অথবা তোমার কোলিফর্ম ম্যাস্টাইটিস, যে আমরা জানি যে উলান ফুলা রোগ, যে আর্ডারে যে ইনফ্লামেশন হয়, ম্যাস্টাইটিস হয় বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা। এক্ষেত্রে যে এই এসকেরিশিয়া কোলাই দ্বারা তোমার অনেক সময় দেখা যায় যে কোলিফর্ম ম্যাস্টাইটিস হয়, যার ফলে দেখা যায় যে পরবর্তীতে গ্যাংগ্রিন হয়ে যায়, আর্ডার অনেক সময় ফেলে দিতে হয় এবং তোমার মারাত্মক কন্ডিশন হয় এবং এনিমেল মারা যায়। আর একজোটক্সিনটা হলো জাস্ট এটা ব্যাকটেরিয়া রিলিজ করে, কিন্তু ব্যাকটেরিয়া এখানে তোমার টোটাল এখানে ব্যাকটেরিয়া ড্যামেজ হয় না।
এটা হয় ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস এবং ইকোলাই। এটা তোমার তো ইকোলাই জাস্ট টক্সিনও রিলিজ হতে পারে, অথবা তোমার এলপিএসও তৈরি করতে পারে। এগুলো অ্যান্টিজেনিক টক্সিন। এছাড়াও আছে তোমার মেটাবলিক টক্সিন আলাদাভাবে। মেটাবলিক টক্সিনটা এটা মেটাবলিক টক্সিন, এটা মেটাবলিক ডিফেক্টের জন্য মেটাবলিক টক্সিন তৈরি হয়। যেমন তোমার কিটোনেমিয়া, অ্যাবনর্মাল ফ্যাট মেটাবলিজম। শরীরে যদি তোমার ইয়া কমে যায়, কার্বোহাইড্রেট কমে যায়, তখন শরীর নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তোমার দেখা যায় যে এনার্জি তৈরি করার চেষ্টা করে। তখন দেখা যায় যে অতিরিক্ত ফ্যাট যখন ভাঙে, যারা তোমার ফ্যাটি মানুষ, জানা কিটো ডায়েট করে, কিটো ডায়েট এরকম আর কি, যেটা তোমার শরীরে কার্বোহাইড্রেট না দিয়ে তখন দেখা যায় যে ফ্যাট কিটোজেনিক ডায়েট খাওয়া হয় বেশি, আর শরীরে ফ্যাট ভেঙে তখন তোমার ফাস্টিং করে বা খাবার কম খেয়ে তখন কিটোন বডি তৈরি করে, যেটা অনেক সময় অ্যাকসেপ্টেবল লেভেলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা শরীরের জন্য ভালো, যারা তোমার ওবেস্ট, যারা মোটা বেশি তাদের জন্য ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু রিপোর্টের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত হলে অনেক সময় মানুষ বেশি দুর্বল হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনি ফেলিওর হয় বা আদার কমপ্লিকেশনস হতে পারে। যাই হোক, এটা ইদানিংকালে মানুষ এটা করে থাকে। এটা যারা করে অবশ্যই একজন ভালো ডায়েটিশিয়ান বা ডক্টরের পরামর্শ নিয়ে করা উচিত। তাহলে কিটোনেমিয়া যে অ্যাবনর্মাল ফ্যাট মেটাবলিজম, শরীরে যখন কার্বোহাইড্রেট জাতীয় ডায়েট যখন কম থাকে, যেমন তোমার প্রেগনেন্সির পরে বা প্রেগনেন্সি টক্সিমিয়া, শিফের ক্ষেত্রে বা গোটের ক্ষেত্রে, যারা তোমার দেখা যায় যে 2টা 3টা বাচ্চা ক্যারি করে পেটের মধ্যে, হ্যাঁ, যারা তোমার বাচ্চা ক্যারি করে তাদের দেখা যায় যে কার্বোহাইড্রেটের ঘাটতি হয়। কার্বোহাইড্রেটের ঘাটতি হলে তখন দেখা যায় যে তারা তখন ফ্যাট ভাঙ্গিয়ে তোমার শরীরে এনার্জি তৈরি করার চেষ্টা করে। তখন তোমার এক্সেস যে ফ্যাট ভেঙে তোমার দেখুন দেখা যায় যে কিটোন বডিজ তৈরি হয়। কিটোন বডিজ গুলো কি কি? এসিটিক অ্যাসিড, এসিটোন, এগুলো তৈরি করে, যেটা কিটোন বডিজ তৈরি করে। এক্সেস কিটোন বডিজ যখনই তৈরি হয় তখনই এটা তোমার টক্সিমিয়া তৈরি করে। তখন এটা আমরা কি বলি? প্রেগনেন্সি টক্সিমিয়া। প্রেগনেন্সি টক্সিমিয়া, যেহেতু এটা প্রেগনেন্সির সময় এটা হয়, যেটা বিশেষ করে লেটার স্টেজ অফ প্রেগনেন্সিতে এটা হয়, কারণ ওই সময় বাচ্চা বড় থাকে, বাচ্চার এনার্জি বেশি প্রয়োজন হয়, তখন মার থেকে বেশি বেশি তোমার এনার্জি বাচ্চা পেয়ে থাকে, তখন মা দুর্বল হয়ে যায়। মা দুর্বল হয়ে তখন তোমার দেখা যায় যে এক্সেস ফ্যাট ভাঙা শুরু করে, কারণ এক্সেস ফ্যাট ভেঙে তোমার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া তোমার এনার্জি প্রোডাকশন করার তৈরি চেষ্টা করে। তখনই দেখা যায় যে যে কিটোসিস হয় বা প্রেগনেন্সি টক্সিমিয়া হয়। এটা আরেকটা এরকম এই এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে তোমার টক্সিন অ্যাকুমুলেটস ইন ব্লাড এন্ড প্রোডিউস টক্সিমিয়া। আরেকটা কন্ডিশন আছে যেমন এসিডোসিস, একটু আগে তোমাদের বললাম যে ল্যাকটিক এসিডোসিস, যেটা রুমিনাল এসিডোসিস, যে ডায়েটের প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। যে বিশেষ করে যদি বেশি কার্বোহাইড্রেট ডায়েটে যদি বেশি দেওয়া হয়, হ্যাঁ, বেশি পরিমাণ ধান বা গম বা মেজ, ভুট্টার গুঁড়া, অথবা তোমার ভাত বা যাও, হ্যাঁ, যাই হোক, এগুলো যদি বেশি খায়, হ্যাঁ, এক্সেসিভ গ্রেইন ডায়েট যদি বেশি খায়, তখনই শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, পেটে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডটাই তোমার দেখা যায় যে পরবর্তীতে সিস্টেমিক্যালি বিভিন্ন ধরনের প্রবলেম করে, গাটের ডিস্টারবেন্সেস করে, ডায়রিয়া করে, অথবা ইনিশিয়াল স্টেজে তোমার ডায়রিয়া করে না, গাটের মোটিলিটি কমে যায়, খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যায়, ফ্যাট ফুলে যায়, এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের অর্গানে প্রবলেম করে, যেমন হেপাটিক ডিসফাংশন করতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হয়? টক্সিন অ্যাকুমুলেটস ইন ব্লাড এন্ড প্রোডিউস টক্সিমিয়া। যে সব ধরনের টক্সিনের ক্ষেত্রে, যেটা হতে পারে অ্যান্টিজেনিক টক্সিন বা মেটাবলিক টক্সিন। মেটাবলিক টক্সিন গুলো কি কি? এই রোগগুলো তোমরা এখন জাস্ট এমনি জেনে রাখো। এই রোগগুলো আমরা মেটাবলিক ডিজিজ বা অন্যান্য ডিজিজে, যে তোমাদের যে কোর্স আছে ওই সময় আমরা তোমাদের পড়াবো যে হোয়াট ইজ বোবাইন কিটোসিস, হোয়াট ইজ প্রেগন্যান্সি টক্সিমিয়া, হোয়াট ইজ রুমিনাল অ্যাসিডোসিস, হোয়াট ইজ ল্যাকটিক অ্যাসিডোসিস। এগুলো বিভিন্ন রোগ আছে। এগুলো রোগগুলো যখন আমরা পড়াবো তখন তোমরা এটা বুঝতে পারো। জাস্ট এমনি জেনে রাখো এগুলো কিন্তু এক ধরনের টক্সিমিয়া, যেটা হলো মেটাবলিক টক্সিমিয়া, যেটা মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য এই ধরনের টক্সিমিয়া তৈরি হয়। যে অ্যাবনর্মাল ফ্যাট মেটাবলিজমের জন্য অথবা অ্যাবনর্মাল কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য। অ্যাবনর্মাল ফ্যাট মেটাবলিজমের জন্য হয় কিটোসিস বা কিটোনেমিয়া, আর অ্যাবনর্মাল কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য হয় তোমার এসিডোসিস, যেটাকে আমরা বলি রুমিনাল এসিডোসিস বা সিস্টেমিক এসিডোসিস বা ল্যাকটিক এসিডোসিস বা গ্রেইন এঙ্গোর্সমেন্ট বা কার্বোহাইড্রেট এঙ্গোর্সমেন্ট। হ্যাঁ, অনেকগুলো সিনোনিম আছে। যেমন এই প্রেগনেন্সি টক্সিমিয়া, দেখো এটা একটা ছাগল, এটা
প্রেগনেন্সি টক্সিমিয়া ইন গোট। তো যদিও প্রেগনেন্সি টক্সিমিয়া শিপের ক্ষেত্রে বেশি হয়, আমরা দেখেছি যে আমাদের দেশে তো শিপ কম, আমাদের চরাঞ্চলে কিছু শিপ আছে, কিন্তু এমনি তোমার সারা দেশে শিপের কম, কিন্তু ছাগল মোটামুটি সব জায়গায় আছে। বিশেষ করে যে সমস্ত ছাগল তোমার দেখা যায় 2টা 3টা বাচ্চা ক্যারি করে, শেষের দিকে দেখা যায় যে বাচ্চার সাইজ বড় থাকে। এই অবস্থা বাচ্চা যদি তুমি বাচ্চা মাকে যদি তুমি ভালো মতো ডায়েট যদি সাপ্লাই না দাও, মা যদি ঠিকমতো খাবার না পায়, ঠিকমতো পুষ্টিকর খাবার না পায়, তখন দেখা যায় তার যে ফ্যাট আছে শরীরে, ফ্যাট ভেঙে শরীরে এনার্জি তৈরি করার চেষ্টা করে। এটা কিন্তু একটা ভালো প্রক্রিয়া। কিন্তু যদি তোমার এক্সেস ভাঙা শুরু করে, তখনই তোমার এটা শরীরের জন্য হার্মফুল। আর এক্সেস ভাঙলেই তখন এই কন্ডিশনটাকে হয় তোমার কিটোসিস বা প্রেগনেন্সি টক্সিমিয়া। যে কিটোন বডিজ যখন এক্সেস ব্লাডে পাওয়া যাবে, তখনই আমরা এটাকে বলি কিটোনিমিয়া, এবং এটা এই রোগটাকে বলা হয় প্রেগনেন্সি টক্সিমিয়া। আবার গরুর ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে বাচ্চা হওয়ার পরে। গরুর ক্ষেত্রে তোমার আগেও হতে পারে, তবে বেশিরভাগই হয়ে থাকে তোমার, এটাকে বলা হয় বোভাইন কিটোসিস। এটা হয় তোমার বাচ্চা হওয়ার পরে। বাচ্চা হওয়ার পরে এনিমেলকে যদি, যেহেতু তোমার দুধ প্রোডাকশন করে তারা, এই অবস্থায় যদি তোমার এনিমেল যে অনুপাতে তখন তোমার গ্রেন ডায়েট প্রয়োজন, ওই অনুপাতে যদি তোমার খাবার সাপ্লাই না দেওয়া হয়, তখন দেখা যায় যে শরীরে ক্যালসিয়াম, ভাইটামিন, মিনারেল বা তোমার গ্লুকোজ ডেফিসিয়েন্সি হয়, তখন বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজ দেখা দেয়। যে মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য যে রোগ, এগুলো দেখা দেয়। তখন এগুলোর তোমরা জানো যে মিল্ক ফিভার, তারপর বোভাইন কিটোসিস, হাইপোম্যাগনেসিমিক টিটিনি, বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো দেখা যায় যে অ্যারাউন্ড পার্সুরেশন, যেটা বিফোর পার্সুরেশন বা আফটার পার্সুরেশনে তোমার দেখা যায় যে এই রোগগুলো দেখা দেয়। ব্লড ডিউ টু রুমিনাল অ্যাসিডোসিস, এটা দেখো তোমার পেটটা তোমার ফুলে গেছে, হ্যাঁ, পেটটা ফুলে গেছে, এটা ব্লড টিম্পিনো রুমিনাল অ্যাসিডোসিস, বিশেষ করে কার্বোহাইড্রেট এনগেজমেন্টের জন্য এটা হয়ে থাকে। এটা এক ধরনের তোমার যে ইয়ে আর কি, টক্সিমিয়া, যেটা মেটাবলিক টক্সিন ইন ব্লাড। এছাড়াও তোমার অন্যান্য রোগের ক্ষেত্রে যেগুলো, এটা তো তোমার আমরা এখানে উদাহরণ দিই না, অন্যান্য রোগের ক্ষেত্রেও তোমার টক্সিমিয়া হতে পারে, যেগুলো দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যানিমেলের কার্ডিও পালমোনারি ডিস্টারবেন্সেস দেখা দেয়, হ্যাঁ, রেনাল ডিস্টারবেন্সেস দেখা দেয়, হ্যাঁ, বা তোমার কোয়াগুলোপ্যাথিস হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস, হ্যাঁ, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কি পাবো আমরা? যেমন অ্যাকিউট এন্ডোটক্সিমিয়ার ক্ষেত্রে যে সমস্ত অ্যানিমেল এন্ডোটক্সিমিয়াতে ভুগবে বা অ্যাকিউট টক্সিমিয়াতে ভুগবে, তখন তাদের যেমন তোমার তারা ডাল, ডিপ্রেস থাকবে, অ্যানোরেক্সিক থাকবে। ডাল মানে হলো এরা যেমন ঝিম ধরে থাকবে, ডিপ্রেস থাকবে, হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না, বডির মুভমেন্ট করবে না, কান নাড়াবে না, হুম, নড়াচড়া কম করবে। তারা যে গ্রুপ দলবদ্ধভাবে চলাফেরা করে, যেমন তোমার ইয়ের ক্ষেত্রে ছাগল বা ভেড়ার ক্ষেত্রে তাদের যে পাল থাকে, দেখা যায় যে এগুলো গ্রুপ থেকে সেপারেশন হয়ে থাকে, আলাদাভাবে চলার চেষ্টা করে, হ্যাঁ, এবং খাওয়া দাওয়া কম করে, এবং হার্ট রেট বেড়ে যায়, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ব্লাড সার্কুলেশন কম হবে ফেরিতে, হ্যাঁ, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হলো যে হার্ট তোমার পাম্প করার ফলে যে ফেরিতে যে ব্লাড সার্কুলেশন দেয়, যে 1 মিনিটে তোমার যে কতবার হার্ট পাম্প করতেছে, এবং তোমার 1 মিনিটে তোমার কতটুক তোমার ব্লাড পাম্প করে দিচ্ছে, হ্যাঁ, এটা হলো তোমার কার্ডিয়াক আউটপুট। বা প্রতিবার তোমার হার্ট পাম্প করার ফলে যে কতটুকু ব্লাড তোমার ফেরিতে দিচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, এটা হলো তোমার কার্ডিয়াক আউটপুট। হুম, যে যদি তোমার কার্ডিয়াক আউটপুট যদি কম হয়, তখন তোমার ফেরিতে রক্তের চলাচল কম হবে, রক্ত চলাচল কম হলে আলটিমেটলি তোমার দেখা যায় টিস্যুতে তোমার মেটাবলিজম কম হবে, এনিমেল মেটাবলিজম কম হলে এনিমেল দুর্বল হয়ে যাবে, মারা যাবে, টেকিকার্ডিয়া হবে। টেকিকার্ডিয়া মিন্স হলো, টেকি মিন্স হলো কোনো ওয়ার্ডের আগে যদি প্রিফিক্সে যদি টেকি থাকে, যেমন টেকিপনিয়া, টেকিকার্ডিয়া, টেকি মিন্স হলো তোমার দ্রুত, হুম, যেমন কার্ডিয়া মিন্স হলো তোমার হার্ট রেট, দ্রুত হার্ট রেট এখানে তোমার বেশি হবে, কিন্তু তোমার সিস্টোলিক আউটপুট কম হবে। হার্ট তোমার তার ফাংশনাল ডিমান্ডের জন্য হার্ট বিটটা তোমার বেশি হবে, হার্টের বিটটা বেশি হবে, কিন্তু তোমার হার্টের কন্ট্রাকশনটা তোমার কম হবে। বিট বেশি হবে কারণ হার্ট তার ফাংশনাল ডিমান্ডের জন্য বারবার বিট দেওয়ার চেষ্টা করবে, এই জন্য তোমার টেকিকার্ডিয়া হবে, কিন্তু তোমার কার্ডিয়াক যে আউটপুট এটা কম হবে, তার মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, কারণ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের ফলে ব্লাডটা পাম্প করে তোমার ফেরিতে চলে যাবে, এই জন্য বলছে যে টেকিকার্ডিয়া হবে, কিন্তু তোমার কার্ডিয়াক আউটপুট কম হবে। টেকিকার্ডিয়া হবে ঠিকই, কিন্তু
হার্টের অ্যাকচুয়াল কন্ট্রাকশন কম হবে, কন্ট্রাকশন কম হলে পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন কম যাবে। এটাই বলছে যে তোমার ডিক্রিজ সিস্টেমিক ব্লাড প্রেশার, তার মানে তোমার সিস্টেমে তোমার ব্লাড প্রেশারের পরিমাণ কমে যাবে, যেহেতু তোমার ব্লাড সার্কুলেশন কম হবে, তার মানে সিস্টেমিক্যালি ব্লাড প্রেশার কম হবে, পেরিফেরাল অর্গানগুলো ব্লাড কম পাবে। তুমি তোমার পেরিফেরিতে যদি তুমি পালস বিট নাও, দেখবা যে হালকা তোমার পালস বিট পাওয়া যাচ্ছে, তার মানে বুঝবা যে তোমার হার্ট তোমার ঠিকমতো ব্লাড পাম্প করতে পারতেছে না। এটা হতে পারে তোমার হার্টের সিস্টেমিক প্রবলেমের জন্য হতে পারে, বা তোমার হার্টের নিজের প্রবলেমের জন্য হতে পারে। দেখবা যে পেরিফেরিতে তোমার যে পালস বিটটা খুব হালকা, তুমি পালস বিট পাবা। হুম। কিন্তু তোমার তুমি যদি হার্ট বিট নাও, দেখবা যে হার্টের কম্পনটা তোমার অনেক দ্রুত হবে, হার্ট বিট বেশি পাওয়া যাবে কিন্তু পালস বিট তোমার কম পাওয়া যাবে। তার মানে হার্টের কম্পনটা বেশি হবে কিন্তু তোমার পালস বিট পাবা তুমি, যেমন তোমার গরুর ক্ষেত্রে পালস বিট পাবা তুমি কোক্সিজিয়াল আর্টারিতে, মিডল কোক্সিজিয়াল আর্টারি, লেজের নিচে ধরে এটার পালস বিটটা নির্ণয় করা হয়। যদি দেখো যে তোমার পালস বিট খুবই কম, হার্ট বিট খুব বেশি, তাহলে বুঝবা যে তার কার্ডিয়াক আউটপুট কম, এই জন্য তোমার পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে। মাসেল উইকনেস এন্ড রিক্যাম্বেন্সি, যেহেতু তোমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড কম যাবে, তখন দেখা যায় যে অ্যানিমেল উইক হয়ে যাবে, উইক হয়ে দুর্বল হয়ে অ্যানিমেল রিক্যাম্বেন্ট হয়ে যাবে। রিক্যাম্বেন্ট মানে হলো শুয়ে পড়বে আর কি, এক পাশে শুয়ে পড়বে। এটা হতে পারে ল্যাটারাল রিক্যাম্বেন্সি অথবা স্টার্নাল রিক্যাম্বেন্সি। স্টার্নাল রিক্যাম্বেন্সি যদি দেখবা যে অ্যানিমেল বুকের উপর ভর দিয়ে শুয়ে থাকে, আর ল্যাটারাল রিক্যাম্বেন্সি হলো ঘাটটা বাঁকা করে তোমার দেখা যায় শুয়ে পড়বে এক সাইডে। এটা হতে পারে লেফট সাইড বা রাইট সাইড, যে কোনো সাইডে হতে পারে। মানে রিক্যাম্বেন্স, যখনই ওয়ার্ডে রিক্যাম্বেন্সি থাকবে তাহলে বুঝবা যে অ্যানিমেল শুয়ে পড়বে। অ্যানিমেল দাঁড়ানো অবস্থায় থাকবে না, হয় তোমার বুকের উপর ভর দেওয়া থাকবে অথবা ঘাড় এক পাশ শুয়ে ঘাড়টা তোমার পেটের দিকে মুখ করে রাখবে, এরকম দেখা যায়। কলাপস, ডেথ এন্ড কমা এন্ড কনভালশন। কলাপস হবে, হার্ট কলাপস, যেহেতু ব্লাড সার্কুলেশন কম হবে, ডেথ হবে, এবং অনেক সময় কোমা হয়, যে সাডেন ব্লাড সার্কুলেশনের ফলে যখন স্টপ হয়ে যায় তখন অ্যানিমেল লস অফ কনসাসনেস হয়। ডিউ টু সাডেন ড্রপ অফ blood supply, animal um, in that case animal will not maintain their normal consciousness. হ্যাঁ, অ্যানিমেল নর্মাল কনসাসনেস মেনটেন করতে পারবে না। ইন দ্যাট কেস উই কল্ড ইট কমা। কোমা মিনস হলো কয়না সে কোমাতে চলে যাচ্ছে। কোমাতে যায় কখন? যখন তার সিস্টেমিক যে ব্লাড, যে হার্টের যে ইয়া আছে কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তখন দেখা যায় যে পেরিফেরিতে যদি ব্লাড সার্কুলেশন কম পায়, তখন দেখা যায় যে তার ব্রেনেও তোমার ব্লাড সার্কুলেশন কম পায়, তখন দেখা যায় যে তার লস অফ কনসাসনেস থাকে না। কারণ ব্রেনে যদি ব্লাড সার্কুলেশন না পায়, তখন দেখা যায় যে তার ব্রেনে মেটাবলিজম কম হবে, তখন দেখা যায় যে তার মাথা ঠিক মতো কাজ করবে না, তখন সে এটা শকের মতোই বা শর্ট টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়। আবার যখন আবার স্বাভাবিক কন্ডিশনে অ্যানিমেল ফিরে আসে, তখন দেখা যায় কনসাসনেস আবার ফিরে আসে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও হয় যে এটা অনেক সময় ঘুমাতে চলে গেলে, অনেক সময় যদি ইয়াতে হয় তো অনেক সময় দেখা যায় যে অ্যানিমেল আর ফিরে আসে না। হ্যাঁ, যদি তোমার প্রপারলি যদি তোমার ম্যানেজ না করা হয়, ইন্টেনসিভ ম্যানেজমেন্ট যদি না করা হয়, তখন অ্যানিমেল মারা যায়। মানুষের ক্ষেত্রেও তোমার যে কলাপস, ডেথ এন্ড কোমা, যে কোমাতে যখন চলে যায় অনেক সময় খুব রেয়ার মানুষ ফিরে আসে। তবে তোমার দেখা যায় যে তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয়, যে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমার বেঁচে থাকে, বা অনেক ক্ষেত্রে তোমার সারা জীবন তোমার এরকমও আছে যে কোমাতে থাকে। হুম, পরে দেখা যায় যে একটা লং টাইম কোমা থাকার পর মারা যায়। বা অনেক সময় দেখা যায় যে প্রপার ট্রিটমেন্ট করলে অনেক সময় ফিরে আসতে পারে। যাই হোক, কোলাপস, ডেথ, কমা এন্ড কনভালশন। কনভালশন মানে হলো খিঁচুনি। খিঁচুনিটা কিভাবে বোঝা যায়? যে এটা দেখা যায় যে মাসেল টুইস্টিং হয়। হ্যাঁ, শরীরে বিভিন্ন জায়গায় মাসেল টুইস্টিং হয়, দাঁত কাটে, তারপর মুখ দিয়ে স্যালাইভেশন হয়। এগুলো হলো তোমার খিঁচুনির লক্ষণ। মানুষের দেখা না যে মৃগী রোগ হয়, যে খিঁচুনি হয়। হ্যাঁ, মৃগী রোগ যদি এটা আনসার্টেন ইটিওলজি, এটা জেনেটিক্যাল কজ, যে কোনো ফ্যামিলিতে বা বংশধরে যদি তোমার খিঁচুনি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ওই ক্ষেত্রে এটা জেনেটিক্যাল কজ হিসেবে তোমার খিঁচুনি দেখা যায়। মৃগী রোগ, ইপিলেপসি, এই এরকম খিঁচুনি খিঁচুনি দেখা দিতে পারে যে শরীরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মাসেল গুলো টুইস্টিং হয়, মাসেল গুলো দেখা যায় যে কন্ট্রাকশন হয়, এবং দেখা যায় যে দাঁত কাটে, এবং দেখা যায় যে মুখ দিয়ে প্রচুর স্যালাইভেশন হয়। হ্যাঁ, ফ্রোদি স্যালাইভেশন হয়। এই ক্ষেত্রে অনেক সময় খিঁচুনি উঠে অ্যানিমেল মারা যেতে পারে। কারণ ওই সময় খিঁচুনির সময় তোমার ব্রেনে ব্লাড সার্কুলেশন কম যায়। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লস অফ কনসাসনেস হয়ে থাকে, অনেক সময় মারা যায়।
অনেক বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে, বা প্রেগন্যান্ট মাদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে তোমার দেখা যায় যে শরীরে বিভিন্ন কারণে খিঁচুনি হতে পারে, মিনারেল ডেফিসিয়েন্সির জন্য খিঁচুনি হতে পারে। তখন দেখা যায় যে অনেক সময় যে ব্রেনে ব্লাড সার্কুলেশন সাডেন স্টপেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সাডেন ব্লাড স্টপেজ হয়ে জন্য তখন ব্রেনের নিউরন সেলগুলো তোমার মারা যায়। মারা গেলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা তোমার দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায় বা পার্শিয়াল প্যারালাইসিস হয়ে যায়। অনেক ক্ষেত্রে তোমার মারাও যেতে পারে। এজন্য কোলাপস, ডেথ, কোমা, কনভালশন এগুলো তোমার টক্সিমিয়া। টক্সিমিয়া এটা বৃহৎ টার্ম, এটা তো জাস্ট এটা একটা কন্ডিশন, বিভিন্ন রোগের ক্ষেত্রে হতে পারে। তোমাদেরকে আগেই বলছি যে জেনারেল মেডিসিনে তোমাদের যে জিনিসগুলো পড়াবো এগুলো হলো জেনারেল যে টার্ম, যেগুলো কন্ডিশন, এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে এগুলো পাওয়া যাবে। তাহলে কোলাপস, ডেথ, কমা এন্ড কনভালশন, হাইপারথার্মিয়া ফলোড বাই হাইপোথার্মিয়া। হাইপারথার্মিয়া ফলোড বাই হাইপোথার্মিয়া, যে টক্সিমিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন শরীরে টক্সিন থাকে তখন শরীরে টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, তোমরা জানো জ্বরের ক্ষেত্রে তোমার শরীরে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, শরীরে যখন রোগ জীবাণু ঢুকে তখন শরীরে টেম্পারেচার বেড়ে যায়। কারণ রোগ জীবাণু যখন শরীরে ঢুকে, তোমাদের জ্বরের মেকানিজম পড়াবো যখন, তখন বুঝবা যে জ্বরের যে অ্যান্টিজেন গুলো এগুলোকে বলা হয় পাইরোজেন। এই পাইরোজেন প্রডিউস পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মিনস হলো ফিভার, শরীরে জ্বর তৈরি করে। এই পাইরোজেন যখন তোমার ব্রেনের হাইপোথ্যালামাসের উপর কাজ করে, হ্যাঁ, বিভিন্ন এন্ডোজেনাস পাইরোজেন আছে, এগুলো যখন কাজ করে তখন দেখা যায় যে হাইপোথ্যালামাস শরীরের যেটা হিট রেগুলেটিং সেন্টার, শরীরের হিট রেগুলেট করে শরীর, কিন্তু এটা যদি ঠিকমতো কাজ না করে তখনই শরীরে জ্বর তৈরি হয়। যাই হোক, এই টক্সিমিয়ার ক্ষেত্রে প্রথম দিকে তোমার শরীরে জ্বর থাকে, প্রচুর জ্বর থাকে, শেষের দিকে দেখা যায় যে তোমার শরীর ঠান্ডা হয়ে যায়। কিভাবে এটা ঠান্ডা হয়? প্রথম দিকে তোমার এটা ইয়ার জন্য, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে শেষের দিকে হাইপোথার্মিয়া যখন মারা যাওয়ার আগে বা শরীরে যখন তোমার ইয়ে হয়ে যায়, যখন এমন এক কন্ডিশনে যায় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, এই ক্ষেত্রে দেখা যায় যে শরীর যে হাত পা ঠান্ডা হয়ে যায় বা এক্সট্রিমিটি ঠান্ডা হয়ে যায়, এটাকে আমরা তখন হাইপোথার্মিয়া বলি। শরীর হাত পা যখন ঠান্ডা হয়ে যায় বা ফেরিতে যখন টেম্পারেচার যখন একবারে তোমার লো হয়ে যায় তখন এনিমেল মারা যায়। কিন্তু ইনিশিয়াল স্টেজে টক্সিমিয়ার ক্ষেত্রে তোমার হাইপারথার্মিয়া হয়, যেহেতু তোমার ইয়া হয়। শেষের দিকে আর তোমার ইয়ে থাকে না, যে হাইপোথ্যালামাস তোমার এক্সজস্টেড হয়ে যায়, তখন দেখা যায় যে আবার শেষের দিকে আবার টেম্পারেচার তোমার কমে যায়, কমে তোমার একবারে তোমার নর্মাল থেকে আরো কমে যায়, এবং এই অবস্থায় খুব মারাত্মক, এই অবস্থা এনিমেল মারা যেতে পারে। এই জন্য বলছে যে কোল্ডনেস অফ স্কিন অ্যান্ড এক্সট্রিমিটি। আরেকটা হতে পারে তোমার যে শরীরের এক্সট্রিমিটি বা শরীর হাত দিয়ে ধরলে দেখবা যে ঠান্ডা অনুভূত হয়, যে যেহেতু তোমার পেরিফেরিতে তোমার ব্লাড সার্কুলেশন কম হবে, হ্যাঁ, তার জন্য দেখা যায় যে শরীরে এনার্জি তৈরি হবে কম, এই জন্য তোমার শরীরে হাত পা ঠান্ডা হয়ে যাবে। এনিমেলের ক্ষেত্রেও তোমার দেখা যায় যে শরীরে তোমার পা বা বডি দেখা যায় যে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, যদি তোমার হার্ট কলাপস হয়, কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তখন দেখা যায় যে পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন কম হয়। পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন কম হলে তখন দেখা যায় যে মেটাবলিজম কম হয়, টিস্যুতে মেটাবলিজম কম হলে তখন দেখা যায় যে শরীর ঠান্ডা হয়ে যায়। এই জন্য বলছে কোল্ডনেস অফ স্কিন অ্যান্ড এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস চামড়া এবং তোমার এক্সট্রিমিটি গুলো, এক্সট্রিমিটিস মানে পা বা তোমার কান, এগুলো ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও তোমার দেখা যায় হাত পা, আমরা বলি না যে হাত পা ঠান্ডা হয়ে গেছে তার মারাত্মক অবস্থা, এরকম আমরা বলি। কনজেস্টেড মিউকোসা উইথ ইনক্রিজ ক্যাপিলারি রিফিল টাইম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার মিউকোসা গুলো কনজেস্টেড থাকে, মানে ব্লাডটা পেরিফেরাল সার্কুলেশন থেকে এটা তো আবার ব্যাক করে আবার তোমার ভেন্ট্রিকলে যায়। হ্যাঁ, যেটা তোমার ইয়াতে যায়, হার্টে যায়, হার্টের থেকে আবার তোমার ব্লাড পাম্প করে এটা তোমার পেরিফেরাল সার্কুলেশনে যায়, পেরিফেরাল সার্কুলেশন থেকে রক্তটা আবার তোমার দেখা যায় যে হার্টে ফিরে আসে। কিন্তু তোমার সিস্টেমিক ফেলিওরের ক্ষেত্রে তখন দেখা যায় যে মিউকোসার মধ্যে ব্লাড গুলো কনজেস্টেড হয়ে থাকে, ব্লাডটা তোমার রিটার্ন করে তোমার আর হার্টে আসে না, তখন দেখা যায় যে এই জন্য বলছে যে কনজেস্টেড মিউকোসা হুইচ কজিং ইনক্রিজ ক্যাপিলারি রিফিল টাইম। ক্যাপিলারি রিফিল টাইমটা তোমার বেড়ে যায়, মানে পরবর্তীতে ব্লাড পাম্প করে তোমার আবার যে তোমার ক্যাপিলারি তোমার পূর্ণ হবে ওইটা তোমার হতে তোমার সময় নেয়, কারণ মিউকোসা গুলো তোমার কনজেস্টেড থাকে, কারণ মিউকোসার মধ্যে তোমার ব্লাড জমা হয়ে যায়, মিউকোসার মধ্যে ব্লাড জমা হয়ে যায়। কোন জায়গার মিউকোসা? যেমন তো ভিজিবল মিউকাস মেমব্রেন, যেমন তোমার বাক্কাল ক্যাভিটি মিউকাস মেমব্রেন, অ্যানাল মিউকাস মেমব্রেন, বা তোমার ভ্যাজানাল মিউকাস মেমব্রেন, এগুলো আমরা দেখে বুঝতে পারি। যদি মিউকাস মেমব্রেন নিচে যদি দেখি যে রক্ত জমাট বেঁধে যায়,
তখনই বুঝবে যে টক্সিমিয়া বা সেপ্টিসিমিয়া আক্রান্ত এনিম্যাল। হ্যাঁ, এনিম্যাল মারা গেলে আমরা যদি তোমার এগুলো চেক করে দেখি যে মিউকোসা সেপ্টিসিমিয়ার মধ্যে তোমার মিউকোসার নিচে তোমার রক্ত থোকা থোকা রক্ত জমাট বেঁধে আছে, তখন আমরা বুঝবি যে এটা তোমার সেপ্টিসেমিক ইনফেকশন হয়ে বা টক্সিমিয়া হয়ে এনিম্যাল মারা গেছে। তবে এটা বেশি ভিজিবল হয় সেপ্টিসেমিক ইনফেকশনে অ্যাজ কম্পেয়ার্ড উইথ টক্সিমিয়া। টক্সিমিয়া থেকে এটা বেশি হয়ে থাকে তোমার সেপ্টিসেমিক ইনফেকশনে, কারণ তোমার ক্যাপিলারি থেকে তোমার ব্লাডটা উজ আউট হয়, টিস্যুতে এসে জমা হয়, তখনই কনজেস্টেড হয়। কনজেস্টন হয়ে যাওয়ার ফলে তখন রক্তটা তোমার ব্যাক করে আর তোমার ক্যাপিলারিতে তোমার ফিরে আসে না। রক্তটা ব্যাক করে ক্যাপিলারিতে ফিরে আসে না, কারণ এটা ভেসেল থেকে রক্তটা উজ আউট হয়, টিস্যুতে চলে যায়, টিস্যুতে চলে গিয়ে মিউকোসাটা কনজেস্টেড হয়। কারণ এটা তো আবার তোমার ক্যাপিলারিতে ফিরে আসতে হবে, কারণ হার্ট পাম্প করলে রক্তটা আবার ক্যাপিলারিতে ফিরে আসবে, কিন্তু হার্ট তো রক্ত পাচ্ছে না, রক্তটা তো তোমার টিস্যুতে এসে জমা হয়ে গেছে। এই জন্য বলছে যে ইনক্রিজ ক্যাপিলারি রিফিল টাইম। ক্যাপিলারি যে রিফিল হতে, ক্যাপিলারি রক্ত পেতে তোমার সময় নেয়, কারণ রক্ত পেতে রক্তটা তো পাচ্ছে না, কারণ রক্তটা তোমার মিউকোসাতে কনজেস্টেড হয়ে গেছে। ওইখান থেকে রক্তটা তোমার ব্যাকফ্লো হয়ে হার্টে যাচ্ছে না, এবং হার্ট থেকে ব্লাডটা পাম্প করে তোমার পেরিফেরাল সার্কুলেশনে আসতেছে না। এই জন্য বলছে যে কনজেস্টেড মিউকোসা উইথ ইনক্রিজ ক্যাপিলারি রিফিল টাইম। স্ক্যান্ট ফিসিস বা ডায়রিয়া মেও ওকার। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যান্ট ফিসিস হয়, যেমন তোমার ইয়ের ক্ষেত্রে বলছিলাম রুমিনাল এসিডোসিসের ক্ষেত্রে, ব্লড টিম্পিনির ক্ষেত্রে, যে ইনিশিয়াল স্টেজে ফিসিস কম থাকবে, পেট ফুলে থাকবে, ফিসিস কম থাকবে, তবে শেষের দিকে তোমার দেখা যায় যে মোটিলিটি বেড়ে যায় এবং ডায়রিয়া হয়। হুম, স্ক্যান্ট ফিসিস হয়, এটা তোমার কনস্টিপেটেড কন্ডিশনে বা তোমার গ্যাস হলে ইনিশিয়াল স্টেজে স্ক্যান্ট ফিসিস হয়, কিন্তু শেষের দিকে যদি মোটিলিটি বেড়ে যায় তখন ডায়রিয়া দেখা যায়। শেষ করে দেই, ক্রনিক টক্সিমিয়ার ক্ষেত্রে কি হয়। ক্রনিক টক্সিমিয়ার ক্ষেত্রে যারা যে সমস্ত এনিম্যাল লং টাইম এই ধরনের টক্সিমিক ডিজিজে ভোগে, তখন দেখা যায় যে তাদের খাওয়া দাওয়া অরুচি দেখা দেয়, তাদের গ্রোথ রিটার্ডেশন হয়, তারা গ্রুপ থেকে সবসময় আলাদা থাকার চেষ্টা করে, প্রোডাকশন কমে যায়, এগুলোই বলছে যে লেথার্জি। হ্যাঁ, তার কাজে কর্মে অনীহা, যে ঠিকমতো খাবার খায় না, হ্যাঁ, তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। যেমন এনিমেলের ক্ষেত্রে আমরা, যদিও এখন আর ইউজ করা হয় না, যে লাঙ্গল টানা বা ইয়ে টানা, ওইগুলোর ক্ষেত্রে অ্যানিমেল তোমার কাজ করতে চায় না। ইনঅ্যাপিটেন্স, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, খাওয়া দাওয়া করতে চায় না। তার গ্রুপ যে দলবদ্ধভাবে যে সমস্ত অ্যানিমেল চলাফেরা করে, তারা সবসময় দল থেকে আলাদা থাকতে চায়, তার কিছুই ভালো লাগে না। ইমাসিয়েশন, যে আস্তে আস্তে বডি ক্ষয় হতে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে বডি চিকন হয়ে যায়, হ্যাঁ, শরীরে তোমার মাংস কমে যায়, হ্যাঁ, এবং তোমার আস্তে আস্তে অ্যানিমেল ক্যাকেকটিক হয়ে যায়। এটা তোমার কারণ অ্যানিমেল খাওয়া দাওয়া কম করে, শরীরে মেটাবলিজম কম হয়, এই জন্য দেখা যায় যে শরীর তখন আস্তে আস্তে ক্যাকেকশিয়া বা হাড্ডি সার হয়ে যায়। ডিক্রিজ প্রোডাকশন, যেহেতু খাওয়া দাওয়া কম করবে, হ্যাঁ, আলটিমেটলি অ্যানিমেল প্রোডাকশন কমে যায়। প্রোডাকশন বলতে এখানে তোমার মাংস প্রোডাকশন, দুধ প্রোডাকশন, হ্যাঁ, মিল্ক প্রোডাকশন, যেখানে দেখা যায় যে তোমার 10 লিটার দুধ দিত, এই অবস্থা হলে যদি ক্রনিক এই ধরনের টক্সিমিয়াতে ভোগে, এই ধরনের রোগে ভোগে, হ্যাঁ, যেমন তোমার সাব একিউট রুমিনাল এসিডোসিস, যে একটা এনিমেলকে যদি সবসময় তুমি এই ধরনের জাউ ভাত বা তোমার ধান খাওয়া, ইয়ে খাওয়া অল্প অল্প করে যদি সবসময় খাওয়াইতে থাকো, তখন দেখা যায় যে তার অ্যাকিউট না হয় এটা সাবএকিউট রুমিনাল এসিডোসিস হয়। সাবএকিউট রুমিনাল এসিডোসিসে দেখা যায় যে এনিমেলে খাওয়া দাওয়ার কমে যায়, খাওয়া দাওয়া অরসি হয়, এবং তোমার দেখা যায় যে যেখানে দুধ প্রোডাকশন যেখানে 10 কেজি বা 15 কেজি হতো, এখানে দেখা যায় যে 4 লিটার 5 লিটার দেখা দেয়, বা এনিমেলের স্বাস্থ্যহানি ঘটে, যে বিফ ক্যাটেল যেগুলো, এগুলো দেখা যায় যে শরীরে মাংসের পরিমাণ কমে যায়। এই ধরনের সমস্যাগুলো হয় ক্রনিক স্টেজে। অ্যাকিউট স্টেজে তোমার মেনলি তোমার কার্ডিও পালমোনারি ডিফেক্টটাই বেশি দেখা যায়, যে হার্ট ফাংশন, লাং ফাংশন ঠিক মতো কাজ করে না, সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড যায় না, ইউরিন প্রোডাকশন কম হয়, হ্যাঁ, তার যার ফলে দেখা যায় যে হাত পা ঠান্ডা হয়ে যায়। অ্যানিমেলের ক্ষেত্রে কান, হ্যাঁ, বা ফুল লিম, হ্যান্ড লিম, হ্যাঁ, এগুলো তোমার ঠান্ডা হয়ে যায়, এবং দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে কনস্টিপেশন হয়, লেটার স্টেজে ডায়রিয়া হয়, এই ধরনের সাইন সিমটম দেখা দেয়। তো আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আরো এই টক্সিমিয়াটা শেষ করতে পারি নাই। সামনের ক্লাসে আমরা ডায়াগনোসিস, ট্রিটমেন্ট আমরা আলোচনা করে বডি টেম্পারেচারে চলে যাব, টেম্পারেচার রেগুলেশনে চলে যাব। ইনশাল্লাহ সামনের ক্লাসে শেষ করে দিব। আজকে এতটুকুই থাকুক। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করতে পারো, বা তোমার পরবর্তীতে যে কোনো সময় তোমরা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করে আমাকে কোশ্চেন করতে পারো। এখন তো তোমাদের অন্য ক্লাস আছে, সময় পাবে না।
অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিই তোমাদের। রেসপন্স টু রোল কল প্লিজ। 1 ইনজামামুল হক, ইনজামামুল হক। আইডি 2 কামরান খান। Yes, sir. Sarasi, sir. 3 নাজমুস সাকিব। Present, sir. 4 সাথী আক্তার টুম্পা। Present, sir. 5 কামরুল হাসান নাইম। Present, sir. 6 মিম আক্তার মৌ। Present, sir. 7 রুল আমিন। রুল আমিন আছো? 8 চৌধুরী Present, sir. রঞ্জন। Present, sir. 9 মুস্তাফিজুর রহমান। Present, sir. 11 হযরত আলী। Yes, sir. 12 মোহাম্মদ মামুনুর রশিদ। Present, sir. 14 মামুনুর রশিদ সৌরভ। 15 আঙ্গুর আহমেদ। Yes, sir. 16 রিফাত রেদওয়ান মাহিম। Yes, sir. 18 জ্যোতির্ময় রায়। Yes, sir. 19 শবনম বিনতে নুসরাত। Present, sir. 20 সাজ্জাদ মিয়া। Present, sir. 21 শাকিরা Yes, sir. রাজওয়ানা। 20 ইমরান হোসেন। Yes, sir. 24 মেহেদি হাসান। Yes, sir. 26 তারিকুর রহমান। Yes, sir. 27 জুবায়ের মিয়া। Yes, sir. 28 জুবায়ের আহমেদ। Present, sir. 29 আরবি জাহান দিশা। Present, sir. 30 আশরাফুল ইসলাম। 31 আশরাফুল ইসলাম। Present, sir. 32 হরিদাস মন্ডল। Yes, sir. Yes, sir. একজন তো হরি। Yes, sir. 33 ইউসুফ বিশ্বাস। Yes, sir. 34 অভিজিৎ মন্ডল। 36 আব্দুল্লাহ আল মামুন। Yes, sir. 37 মোহাইমিন সাব্বির। মোহাইমিন সাব্বির তো দেখা যায়। 38 মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন আসো? Yes, sir. 38 ও আচ্ছা। Yes, sir. 39 বিজয় চৌধুরী। বিজয় চৌধুরী তো আছে। 40 শরীফ হাসান মুকুট। হাসানও তো দেখা যায় জয়েন Yes, করছে। sir. 41 সাফিয়া ইসলাম। Yes, sir. 43 আরিফুল ইসলাম। Present, sir. 44 আবু সুফিয়ান খান। আবু সুফিয়ান আছো? 45 হালিমা আক্তার মিতু। Present, sir. 46 ফাহিম ফয়সাল। ফাহিম ফয়সাল। 47 দিলারা আক্তার। Present, sir. 48 উৎসকর। 50 সজল খান। 52 মেহেদি হাসান। Yes, sir. 53 রাসেল মাহমুদ। Present, sir. 54 মীরা রানী। Sarasi.
Present, sir. তো আছো, হ্যাঁ আছো। 55 সাজ্জাদ হোসেন শাকিল। Present, sir. 56 মাহমুদুল হাসান তামিম। মাহমুদুল হাসান তামিম আছো? 57 বুলবুল আহমেদ। Yes, sir. 58 রাকিন মাহমুদ। Present, sir. 59 অনিক সরকার। 60 রেদওয়ানুল ইসলাম। 61 মিজানুর রহমান। Present, sir. 62 ইশতিয়াক হোসেন রবিন। রবিন আছো? 2 তারাকুজ্জামান। Yes, sir. Yes, sir. 7 মশিউর রহমান। 44 তানভীর আহমেদ সিদ্দিক, এটা তো অ্যাবসেন্ট। Yes, sir. কে? মশিউর শাওন। Sir, 07 আছে, sir. হ্যাঁ 07 আছে। 44 তো অ্যাবসেন্ট। Sir, 14. Present, sir. Sir, 07 present, sir. Net হ্যাঁ। সমস্যা। হ্যাঁ 62 ইশতিয়াক হোসেন রবিন আছে? 9। 59 অনিক সরকার আছে? স্যার মশিউর সাউন্ড 07 ও, এটা প্রেজেন্ট দিছি রে। 59 অনিক সরকার। তুমি তো তাকাইয়ে আছো, তোমার তো দেখা যাইতেছে মশিউর শাওন। 59 অনিক সরকার। অনিক সরকার অ্যাবসেন্ট। সজল খান অ্যাবসেন্ট। উৎসকর অ্যাবসেন্ট। ফাহিম ফয়সাল অ্যাবসেন্ট। 44 আবু সুফিয়ান খান। হ্যাঁ বলো। স্যার 37 বলতেছে নেট নাই, এবার মাত্র শেষ হয়ে গেছে ডাটা, এই জন্য অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না। 37 কে? তো বলতে বললাম। মুহাইমিন সাব্বির। জি স্যার, হিজল। এটা দিছি। 44 আবু সুফিয়ান খান অ্যাবসেন্ট। অভিজিৎ মন্ডল অ্যাবসেন্ট। 30 আশরাফুল ইসলাম অ্যাবসেন্ট। 14 মামুনুর রশিদ সৌরভ। Present, sir. আচ্ছা। আর হলো 7 রুল আমিন। রুল আমিন Yes, নাই? sir. Sir আছে, sir. কই থাকো? Sir, নেটের সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা। শোনো, তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, এমনি তো কোনো ঝামেলা নাই নাকি? বুঝো এগুলো যেগুলো বলি? জি স্যার বোঝা যায়। জি স্যার, বোঝা যায়, স্যার। জি স্যার, বোঝা যায়। আমি তো আবার ভিডিও তোমাকে দিয়ে দিব, যদি স্যার। না বুঝো এরপরে জানাইও আর কি। না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবো, আন্দাজ মুখস্থ করবা না। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।